সুলাইমান আলাইহিস সালামের যে মডেলটা, আচ্ছা, একজন ফাউন্ডার হিসেবে আমাদের এই মডেলটা ফলো করতে হবে। মডেলটা কি ভাই? এক হচ্ছে গরুর ব্যবসা করতে গেলে গরু হইতে হবে, হ্যাঁ। আর এই ব্যবসায় আসলে মানে নিজে না করলে এক্স্যাক্টলি কখনো যাওয়া যাবে না ওই ব্যবসা। এটাতে আপনার শুধু জ্ঞান থাকলেই হবে না বা টাকা থাকলে হবে না, এটাতে ভালোবাসা থাকতে হবে। আর সবচেয়ে যে বড় আসলে ভাই, গরু চেনার চেয়ে গরুর পেছনের মানুষটাকে চেনা। হ্যাঁ, আপনার যদি যত ইন্ডিকেশনই থাক, যত এক্সপার্টই হোক, গরুর পেছনের মানুষটা যদি ভালো না হয়, আপনি ভালো গরু কখনোই পারবেন না। অনেকে বলে যে ব্যবসায় স্বাধীনতা লাইফ থেকে, আসলে আমার কাছে মনে হয় যে ব্যবসায় সবচেয়ে বেশি পরাধীন লাইফ আমার ব্যবসায়। সো বিইং এ ফাউন্ডার, আপনাকে আপনার বিজনেসে প্রেজেন্ট থাকতে হবে। ওই কাতার থেকে দুবাই থেকে থাকলে হবে না। চাকরিজীবীরা চাকরি থেকে হওয়া দেখে, আর ব্যবসায়ীরা হওয়া দেখে আল্লাহ থেকে হওয়া। এক্স্যাক্টলি। কিন্তু ভাই, একটা গরু সেল করা যে কত টেকনিক্যাল কাজ, খুবই হাই স্কিল দরকার। সেলসের সুপ্রিম অ্যাপেক্স স্কিল হচ্ছে গরু বিক্রি করা। আমরা খুব বেশি যদি নাদুস নুদুস এই গোলগাল গরু দেখি, এটাতে চর্বির পরিমাণটা বেশি থাকে। আপনি যদি লিন মাংস চান, সেক্ষেত্রে আপনার দেখতে হবে যে 100 গরু যে আমার সেল হবে কিনা, এই যে বিশ্বের যে পরিস্থিতি, যুদ্ধ বিগ্রহ সবকিছু শাটডাউন হয়ে যায় কিনা, আমি তো কিছুই জানি না। আপনার গরুর প্রতি ভালোবাসা কিন্তু অন্যরকম ভাই, গরু যে মায়া অন্যরকম। আমার একটা ষাঁড় আছে, ওর কাছে গেলেই ও জাস্ট মাথা নামায় দেয়। হ্যাঁ, ব্যবসা করলে ইমান বৃদ্ধি পায়। এটা আমি নিজেও আমার লাইফে দেখছি। আমি আলহামদুলিল্লাহ কয়েকটা বিজনেস একসাথে রান করার ক্ষেত্রে আমি দেখলাম যে আমার চোখের সামনে আমি আমার পতন দেখতে পাচ্ছি, আবার ওখান থেকে আমি উঠতেছি। তখন আমার কাছে মনে হয় যে মানে কেউ একজন আসছে যে আমাকে এত খারাপ সময় থেকে আমাকে এত দ্রুত উঠে নিয়ে আসতেছে। 2000-এর পর থেকে কিন্তু ছিল আইটিতে গ্রোথ ছিল। এক্স্যাক্টলি। এখন কিন্তু ওইটা এগ্রির দিকে শিফট করছে, বা ওই রকম ওয়ার্ল্ডের যে পরিস্থিতি, বা যারা পুঁজিপতি আছে তারা তাদের পুঁজিটা কোথায় ইনভেস্ট করতেছে, এটা দেখলে কিন্তু বোঝা যায়, একটা আইডিয়া আসলেন। বিজনেসের ক্ষেত্রেও আপনার এটা শুরুতে আপনাকে ভাই এফোর্ট দিতেই হবে, আপনাকে পুরো প্রসেসটা জানতে হবে। গরু কি খায়, কখন খায়, কিভাবে খায়, ঘুমায় কখন। বিজনেস মডেল আসলে হাইব্রিড মডেলটা ফলো করাটা মানে বেশি এখন প্রফিটেবল বলবো, কারণ আপনি যদি শুধু নিশ বেসড করেন, পুরুষ মানুষের জীবনে কিন্তু খামারি হওয়ার একটা আশা থাকে। হ্যাঁ, এটা খুব কমন একটা প্রবাদ। আসসালামু আলাইকুম ভাইয়া, কি অবস্থা আপনার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম আরাফাত ভাই, আমি খুবই ভালো আছি এবং খুবই ভালো লাগছে আপনার সাথে আসতে পেরে। থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং মি। থ্যাংক ইউ ভাইয়া। মানে বিশেষ করে আপনাকে আমরাই বেশি খুশি হয়েছি, কারণ হলো যে স্বপ্নে, আমাদের স্বপ্নের জায়গায় আপনি বসে আছেন। বিষয়টা হলো এমন। ভাইয়া, প্রথম থেকে একদম শুরু থেকে জানতে চাচ্ছি যে গরুর ব্যবসা কেমন চলতেছে? আলহামদুলিল্লাহ খুব ভালো। আমাদের তো সামনে কুরবানির সিজন আসতেছে, এটার প্রস্তুতি চলছে এখন, খুব ব্যস্ত সময়। সব খামারিরে আমরা এই সময় ব্যস্ত একটা সময় কাটাচ্ছি। ভালো আলহামদুলিল্লাহ, আমাদের যখন থেকে শুরু করেছি সেই তুলনায় এখন যে গ্রোথ অনেক ভালো, স্যাটিসফাইং, এবং সামনের আমরা দিনগুলো ভালো দেখছি আর কি, ইনশাল্লাহ। ভাইয়া, যে বললেন যে মানে বিগত বছরগুলোর চাইতে এখন অনেক ভালো অবস্থায় আসছেন, শুরুটা কেমন ছিল? একদম শুরু থেকে জানতে চাই। শুরুটা আসলে আমাদের, যদি শুধু অ্যাগ্রো বলি, অ্যাগ্রো বিজনেস আমরা শুরু করেছি 2021 সালে। বাট আসলে আমাদের ব্যবসা শুরু হচ্ছে 2015 সালে, এবং 2021-এ অ্যাগ্রো শুরু করলেও আমি আমার অ্যাগ্রোর শুরুটা আসলে বলবো 2015 সালটাকেই। হিউজ বছর একটা। হ্যাঁ, কারণ হচ্ছে যে আমরা 2015 সালে যে বিজনেসটা স্টার্ট করি, ওইটারই একটা এক্সটেনশন হচ্ছে আমাদের অ্যাগ্রো বিজনেসটা, যেটা আমরা 2021 সালে শুরু করি। তো 2015-তে আমরা শুরু করেছিলাম এখন যে খুবই ওভার হাইপড একটা বিজনেস, অনলাইনে সবাই ব্যবসা করা, মানে যে ন্যাচারাল বা প্রাকৃতিক খাবারের যে বিজনেস, সরিষার তেল, মধু, ঘি, মশলা। তো এইটা আমরা 2015 সালে স্টার্ট করেছিলাম। তো করে আমাদের বেশ ভালো একটা ক্লায়েন্ট বেস তৈরি হলো 5-6 বছরে। তো ওদের কাছে আমরা 2021 সালে যে ওদের কাছে রিচ করলাম যে ভাই, আপনি তো আমার কাছ থেকে মধু কিনছেন, সরিষার তেল কিনছেন, ভালো ফিডব্যাক দিচ্ছেন, তো আপনি তো সামনে ঈদ আসতেছে, কুরবানির ঈদ, আপনি তো গরু কিনবেন। হ্যাঁ, তো আপনি আমার কাছ থেকে কিনেন, আমরা ওই অন্যান্য প্রোডাক্টের মতো এটাও আমরা ন্যাচারালি গ্রো করছি, ভালো, নিরাপদ, ওইখানে ভেজাল মুক্ত জিনিস আপনাকে দিব ইনশাল্লাহ। সো তখন আমাদের ওই যে ক্লায়েন্ট বেসটা ছিল এক্সিস্টিং, ওদের কাছে আমরা এই জিনিসটা সেল করি, এবং আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো রেসপন্স পাই। মানে স্টার্টিংটা তাহলে ভালো ছিল, যে মার্কেট তৈরি করা ছিল আপনাদের। এক্স্যাক্টলি, মানে
এটা আসলে আমরা পরে আসবো, বাট এখনই যেহেতু রিলিভেন্ট এই জন্য জিনিসটা নিয়ে আসি যে এই গরু ব্যবসার ক্ষেত্রে বা খামারি ব্যবসার ক্ষেত্রে সবাই আসলে শুরু করে প্রোডাকশনটা থেকে। হ্যাঁ, এবং এই কারণে আমি বলবো যে আমাদের খামারগুলো যে লস করে বা বন্ধ হয়ে যায়, এটা একটা বড় কারণ যে সবাই প্রোডাকশন দিয়ে শুরু করে, বিজনেসটা পরে আসে। আগে business আসা লাগবে। রাইট, আপনার বিজনেস রেডি না করে আপনি প্রোডাকশনে নামছেন। হ্যাঁ, গরুর প্রোডাকশন আমার কাছে সবচেয়ে সহজ মনে হয়। যে গরু তো আমাদের লালন পালন করা এটা রক্তের মধ্যে। আপনি যদি 1 পুরুষ 2 পুরুষ 3 পুরুষ আগে গেলে আপনি দেখবেন যে আমরা গরু লালন পালন করছি, বা গ্রামে এখনো আমাদের আত্মীয় স্বজনরা গরু লালন পালন করছে। তো এটা আমাদের জিনে, গরু একটা কি খায়, কি খেলে বড় হবে, এটা সবাই জানি। কিন্তু দুঃখজনক হলেও যে যত কন্টেন্ট দেখবেন বা ট্রেনিং দেখবেন, সরকারি ট্রেনিং বেসরকারি সব জায়গায় ওই গরু প্রোডাকশন নিয়ে কথাবার্তা বলে বা টিপস দেয়, কন্টেন্ট বানায় সবাই, বাট গরুর যে বিজনেস এটা আসলে কেউ বলে না। হ্যাঁ, এই কন্টেন্ট গুলার খুবই অভাব দেখি আমি। এবং গরু বিজনেস বলতে বলছি যে আপনি গরুটা কোত্থেকে কিনছেন, কি দামে বিক্রি করছেন, বিক্রি করতে পারছেন কিনা, আপনার ক্লায়েন্ট বেস আছে কিনা, ভ্যালু অ্যাড করে বিক্রি করতে পারছেন কিনা, এই জিনিসগুলোতে আসলে আমাদের ফোকাসটা অনেক কম। তো এই কারণে আমার কাছে মনে হয় যে আমাদের যে খুব উদ্যম নিয়ে অনেক ব্যবসা, অনেক খামার শুরু হয়, তো এই বিজনেসটা ভালো না করার কারণে বা ভালো না বোঝার কারণে, ভালো একটা ইকোসিস্টেম না থাকার কারণে এই বিজনেসগুলা ফল করে। তো আমাদের ক্ষেত্রে যেটা হয়েছে, আমরা রিভার্স মেথডে গিয়েছি। আমাদের আগে থেকে একটা মার্কেট রেডি ছিল, ওই যে বললাম 15 সাল থেকে আমরা ওই ন্যাচারাল আইটেমগুলা সেল করি, ওইটারই একটা এক্সটেনশন। আমার ক্লায়েন্ট বেস ছিল, আমার 1000-1200 একটা ক্লায়েন্ট বেস তৈরি হয়ে গিয়েছিল এই 5 বছরে 6 বছরে। তো তাদের কাছে কিন্তু আমি এক্সিস্টিং যে ক্লায়েন্ট বেস, তাদের কাছে আরেকটা এক্সটেন্ডেড প্রোডাক্ট হিসেবে আমি প্রেজেন্ট করেছি। আমার নতুন করে মার্কেট এক্সপ্লোর করতে হয় নাই। তো নতুন যারা খামার শুরু করে তাদের দেখা যায় তারা আগে গরুটা প্রোডাকশন করে, ষাঁড় গরুর ক্ষেত্রে ষাঁড় আগে প্রোডাকশন করে, এরপরে তারা এইটা বিক্রি করা নিয়ে টেনশনে পড়ে যায়, এই ভাই এত দামি জিনিস। আর গরু তো ভাই এটা ইম্পালস প্রোডাক্ট না যে আপনি মধু বা চকলেট বা তেল চোখের সামনে বলে অর্ডার দিলেন। একটা গরু কেনার ক্ষেত্রে অনেকগুলা ফ্যাক্টর কিন্তু কাজ করে। একটা ফ্যামিলি হুট করে যে অমুক জায়গা থেকে কিনবো, এই ডিসিশনটা কিন্তু অনেকগুলো প্রসেসের মধ্য দিয়ে সবার সাথে পরামর্শ করে বা অনেক বিষয় বিবেচনা করে কিন্তু একটা ডিসিশন নেয় মানুষ গরু কেনার ক্ষেত্রে। এজ এ কাস্টমার টাকার বিষয় আছে এখানে। হ্যাঁ, অনেক টাকার একটা প্রোডাক্ট। সো এটা হুটহাট কোনো প্রোডাক্ট না যে আসলাম কিনলাম, আচ্ছা সাগর ভালো করতেছে বা ও গরু করতেছে দেখি ওর থেকে নি, ব্যাপারটা এত সহজ না। সো দেখা যায় ওই বিক্রি করার ক্ষেত্রে চ্যালেঞ্জটা আসে। অনেক হাই ভ্যালু একটা প্রোডাক্ট, তখন দেখা যায় যে ওই যেন তেন দামে বাজারে সেল করতে হচ্ছে বা কসাইয়ের কাছে বিক্রি করতে হচ্ছে বা ব্যাপারীর কাছে খুব কম দামে। হ্যাঁ, তখন এই খামারগুলো কিন্তু আর টিকছে না। দুধের ক্ষেত্রে সেম, আপনি আগে আমরা প্রোডাকশনে ফোকাস হই, দেখা গেল 100 লিটার 50 লিটার দুধ প্রোডাকশনে গেলাম, এখন এই 50 লিটার দুধ তো আমার বিক্রি করতে হবে, ওই ক্যাপাসিটি তো আমার থাকতে হবে। তখন দেখা যায় যে ওই 50 লিটার 100 লিটার গরু সেল করতে 6 মাস সময় লাগতেছে আমার কাস্টমার তৈরি করতে। এই 6 মাস আমি তখন তো লস। আমাদেরকে তাহলে এতদিন শিখে আসে যে আপনার 100 লিটার অবধি তৈরি করা অবধি, তারপরে যে সেল করা ওইটা অবধি কেউ কথা বলে না। এক্স্যাক্টলি। আমার কাছে একজন এরকম কিছুদিন আগে আসছিল, উনি এরকম দুধের খামার করবে। আচ্ছা, তা আমি ওনাকে আগে পরামর্শ দিলাম যে ভাই আগে খামার করার আগে আপনি আগে দুধ সেল করেন। আপনি খামার থেকে নিয়ে এরকম 50 লিটার 100 লিটার পার ডে সেল করার ক্যাপাসিটি ডেভেলপ করেন, করে এরপরে আপনি রিভার্স প্রোডাকশনে যান, রিভার্স মেথডে যান। আপনি 2টা গরু তুলে 20 লিটার 30 লিটার, ওই যে আপনার তো 50 লিটারের ক্যাপাসিটি আছে, ওইখান থেকে আপনি 30 লিটার আপনার খামার থেকে দেন, 20 লিটার বাইরে থেকে দেন, এইভাবে আস্তে আস্তে বাড়ান। কিন্তু আপনি যদি শুরুতেই 50 লিটার দিয়ে নামেন, আপনার 50 লিটার সেল করতে তো 6 মাস লাগবে, 1 বছর লাগবে সময়। এই সময়টা আপনার তো লস টানতে হবে। খুবই ভালো পয়েন্ট, মানে দুর্দান্ত পয়েন্ট। মানে আমাদের কি হয় ভাইয়া, সেটা হলো যে আমরা অনলাইনে এত কন্টেন্ট দেখি যেখানে আমাদেরকে শেখানো হয় যে একটা খামার দিবে, খামার দিয়ে এতগুলো একটা গরু থেকে 50টা গরু হয়েছে, কিন্তু এই গরুগুলো যে সেল করবে সেটা তো কেউ বলতেছে না। তাহলে তো গরুগুলো তো আপনার ক্ষতি হচ্ছে, অনেকে লস দামে বিক্রি হচ্ছে। মানে আপনার সবাই তো শুধু লাভের গল্পই শুনে, কিন্তু লসের গল্প কিন্তু আপনি খুবই কম শুনছেন। অনলাইনে কিন্তু আনতে চায় না লসের গল্পগুলো। না, কারণ এই যারা এই কন্টেন্ট গুলো বানায় এটা তো তাদেরও একটা বিজনেস। অবশ্যই যারা দেখবেন যে হাইড্রোপনিক্স নিয়ে খুব মাঝখানে কিছুদিন হাইপ উঠলো, হ্যাঁ, তো দেখা গেল এই কন্টেন্ট গুলা কারা বানাচ্ছে, যারা ওই হাইড্রোপনিক্স এর ইকুইপমেন্ট সেল করে। আচ্ছা, আমাদের গরুর ক্ষেত্রে দেখবেন যে হাটওয়ালারা বা যারা ফিড বানাচ্ছে
ওষুধ কোম্পানির লোকজন, এরা কন্টেন্ট করতেছে, আরে গরুর ব্যবসা খুবই ভালো, খুবই লাভজনক। হ্যাঁ, আমার জন্য এটা অনেক বড় ইনফরমেশন ছিল, একটা দুর্দান্ত একটা ইয়া খুলে দিয়েছে। আপনি শুরুটা কয়টা গরু দিয়ে করছিলেন? আমরা শুরু ওই যে 21 সালে আমরা 18টা গরু দিয়ে শুরু করি, এবং আলহামদুলিল্লাহ আমাদের ওই বললাম না আমাদের সেলস রেডি ছিল। আমাদের ঈদের 10-15 দিন আগেই মোটামুটি 90% 95% গরু সেল হয়ে গিয়েছে। কেমন বাজেট নিয়ে নামছিলেন মেইনলি 18টা গরুর পেছনে? 10 লাখ টাকার মতো ছিল আমাদের ওই সময় মানে investment। সব কি মাঝারি সাইজের গরু নাকি? হ্যাঁ, আমাদের ওই তখন থেকে নিয়ে এখন পর্যন্ত আমাদের মাঝারি বা ছোট সাইজের গরু নিয়ে আমরা কাজ করি। কারণ আমি দেখেছি ওই যে এটাও একটা টিপস আসলে। হ্যাঁ, আমাদের আজকে ইনশাল্লাহ প্রতি পদে পদেই টিপস থাকবে। অবশ্যই অবশ্যই। সো অডিয়েন্সরাও যারা বিজনেস করতে চান আশা করি এখান থেকে বেনিফিটেড হবেন এই গল্পের ফাঁকে। যে আসলে নো দাইসেলফ একটা কথা আছে না, শেক্সপিয়ার বলছে। সো আগে আপনার আসলে ক্লায়েন্টটাকে নো ইওর কাস্টমার, আগে আপনার ক্লায়েন্ট বেসটাকে আগে অ্যানালিসিস করতে হবে। আচ্ছা, হ্যাঁ, আপনি হয়তো আমাকে জিজ্ঞেস করবেন, হয়তো আমি জানি যে বড় গরু করা ভালো নাকি ছোট গরু করা ভালো, এটা আসলে কোনো ফিক্সড অ্যান্সার নাই ভাইয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা আপনাকে শুরু করতে হবে রিভার্স মেথড থেকে, যে আপনার আসলে যে ক্লায়েন্ট বেসটা আছে বা আপনি কোন কমিউনিটিতে বিলং করেন, আচ্ছা, আপনার যে কমিউনিটির লোকজন তাদের পারচেস পাওয়ার কেমন। খুব ভালো হয়। সো আমি দেখেছি যে আমার যারা ক্লায়েন্ট বেস আছে তারা মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত এই শ্রেণীর। তাদের একটা কুরবানির গরুর ক্ষেত্রে বাজেট থাকে হয়তো 1 লাখ থেকে 1.5 লাখ টাকা। আমি কিন্তু বড় গরু করেছিলাম। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, 2-3 লাখ টাকার গরু করেছিলাম, কিন্তু আমার বিক্রি করতে খুব কষ্ট করতে মানে পাইতে হয়েছে। অনেক সময় আনসোল্ডও ছিল, পরে আমরা ওইটা ভাগা টাকা দিয়ে ইভ্যাকুয়েট করেছিলাম। তো তখন থেকে আমরা দেখছি যে আমার যে ক্লায়েন্ট বেস, মানে বড় গরুর ক্লায়েন্ট বেস যে নাই তা না, মানে বড় গরুর ক্লায়েন্ট যে নাই তা না, বড় গরুর ক্লায়েন্টও আছে, বাট আমার ওই কমিউনিটিতে অ্যাক্সেস নাই। অবশ্যই। সো আমার তাহলে সংখ্যাটা তো এমনি কম। হ্যাঁ, এমনিতেও কম। বাংলাদেশে তো ধরেন বড় গরু 4-5 লাখ টাকা 10 লাখ টাকা স্পেন্ড করে কয়টা ফ্যামিলিতে দিতে পারে? আমি এটা দেখছি কি ভাই, মানে আপনার যে কোরবানির ঈদের সময় আসলে অনেকে যে কিছু মহিলা থাকে যে এত বছর গরু পেলে 18 লাখ টাকা 20 লাখ টাকা, এটা কিন্তু সব আনসোল থাকে। মানে তখন কিন্তু তারা কিন্তু না পারতো, অনেক কম দামে বিক্রি করে দিতে হয়, ইয়া করতে হয়। তার মানে তার মধ্যে এই ঘাটতিটা ছিল যে সে আসলে জানে না যে তার কাস্টমার কে। গ্রামের একটা মহিলা সে 18 লাখ টাকার একটা গরু তৈরি করতেছে, এটা কেন সে করবে? অবশ্যই এটাই, তার তো আগে সেলসটা রেডি করতে হবে, এই জন্যই তো কান্নাকাটি করতে হয়। 18 লাখ টাকার গরু বিক্রি করছে না, করতেছে তো আমাদেরই অন্যান্য ভাই ব্রাদার খামারিরা এর চেয়ে বেশি দামে দামে গরু বিক্রি করছে। সে তার কাস্টমারই এটা জানে, তার ওই কাস্টমার সেগমেন্ট আছে। তো আমার কাস্টমার সেগমেন্ট দেখেছি যে আমরা মিডল ক্লাস সেগমেন্টটা বেশি। সো আমরা ওই শুরু থেকেই মাঝারি গরু, ছোট গরু করি। আর এটা দেখেছি যে আমরা যেহেতু বলছি যে ন্যাচারাল ফার্মিং করছি, দেশি গরু, সো আমাদের ওই দেশি ব্রিডটার প্রতি আসলে আমাদের আগ্রহটা বেশি। এটার টেস্টটাও অনেক ভালো হয়, চর্বির পরিমাণ কম হয়, লিন মাংস যেটা ডাক্তাররা ওই রেড মিট যারা প্রেসক্রাইব করে, এই রেড মিটটা প্রেসক্রাইব করে, কারণ এটাতে চর্বির পরিমাণটা অনেক কম থাকে। আপনি সহজভাবে যদি মুরগির ক্ষেত্রে ধরেন যে দেশি মুরগি আর ফার্মের মুরগি, দেশি মুরগির টেস্ট অনেক বেটার থাকে না? আমাদের টেস্ট বারটা তো আসলে দেশি মুরগির জন্যই তৈরি, মানে ছোটবেলা থেকে দেশি মুরগি খেয়ে বড় হয়েছি আমরা। আমাদের গরুর ক্ষেত্রে সেম, যে দেশি বা দেশাল যে জাতটা আছে এটা আমরা আমাদের বাঙালি টেস্ট বাটের সাথে ভালো যায়, পছন্দ করে। পার্থক্যটা কই করে আসলে, মানে দেশি গরুর সাথে আপনার হলো যে আমরা যে বাইরে থেকে যে গরুগুলো আসে সেগুলোর মানে গ্যাপটা কই থাকে আসলে? মানে গ্যাপ বলতে কি টেস্টের গ্যাপটা? না, আমি ওটা ভালো খারাপ বলবো না যে এই গরুটার কোয়ালিটি ভালো বা এটা, মানে আমি বলছি যে আমাদের টেস্ট বাটটা ওই দেশি গরুর সাথে অ্যালাইন্ড বেশি। আমরা দেশি মুরগিটা যেমন খেয়ে বেশি পছন্দ করি না, ভালো লাগে আমাদের। হ্যাঁ, ব্রয়লারটাও তো খারাপ কোনো মাংস না, এটাও ভালো, এটাও প্রোটিন সমৃদ্ধ একটা খাবার, বাট ওইটা হয়তো টেস্ট আমার কাছে কম লাগছে, কারণ ওটা একটা বাইরের প্রোডাক্ট। আমাদের দেশি যে কোনো ব্রিডের প্রতি কিন্তু আমাদের একটা আলাদা, কলার ক্ষেত্রে দেখেন দেশি কলা আমাদের বেশি ভালো লাগে। হ্যাঁ, বা দেশি যে সবজিগুলো আছে হাইব্রিডের চেয়ে কিন্তু এটা আমরা বেশি প্রেফার করি। গরুর ক্ষেত্রেও সেম, আমাদের টেস্ট বারটা আসলে ওইটার জন্য তৈরি। প্লাস এটাতে ওই যেটা বললাম যে আপনি যদি ভালো খাবার দিয়ে বড় করেন গরুটা, ওইটার চর্বির পরিমাণটা কম হবে, লিন মাংস হবে। সো এইটা এই রেডমিটটা আপনার স্বাস্থ্যের জন্য ভালো, কম চর্বিযুক্ত রেডমিট। সো যেহেতু এটার ফিডব্যাকটা খুব ভালো, আমরা এই জন্য আসলে এই ছোট মাঝারি বাজেটের মধ্যে দেশি গরুটা বেশি করি, বেশি করা হয়। তারপরে আপনি মানে মোটামুটি 18টা গরু নিয়ে শুরু করা হয়েছিল 10 লাখ টাকা দিয়ে, তো ওই বছরে আপনার প্রফিট কেমন হয়েছে? প্রফিট হয়েছে আলহামদুলিল্লাহ, প্রফিট আমরা শুরু থেকেই প্রফিট আছি, যেহেতু আমাদের সেলস নিয়ে কষ্ট করতে হয় না। মোটামুটি
বলবো যে এটা আপনার 20-25-30% নেট প্রফিট থাকে ঈদের সময়। হ্যাঁ, আবার বাকি সময়টা তো আবার ডাল টাইম থাকে, ওইটার আবার একটা ক্যালকুলেশন এইটাতে ঢুকবে। আপনার বাকি যে 9 মাসের যে খরচ করতেছেন, আপনার শেড ভাড়া দিচ্ছেন, এমপ্লয়ি বেতন, সো সব মিলে মোটামুটি ঈদে আপনি যদি সোল্ড আউট করতে পারেন সবগুলা, ঈদেই তো আসলে আসল ব্যবসা আমাদের খামারি যারা, বিশেষ করে ফ্যাটেনিং খামার যাদের আছে, তো এই সময় একটা ভালো বিজনেস হয়। মোটামুটি 20-30%-এর মতো একটা মার্জিন। এই যে 21 থেকে এই যে 26-এ আসলো, এখন খামারে কি অবস্থা? এখন এই বছর ভাই আমরা 26-এ প্রায় 100 গরু বিক্রি করার প্রস্তুতি নিয়ে মাঠে নেমেছি। প্লাস 21 সালে আমরা শুধু লাইভ গরু সেল করেছিলাম, শুধু ওই অন্য কোনো এক্সটেন্ডেড সার্ভিস ছিল না। এখন আমাদের কুরবানি কেন্দ্রিক মোটামুটি সব ধরনের সার্ভিস আমরা অ্যাভেলেবেল করেছি, যেমন আমরা স্লটারিং সার্ভিসটা, কষাই সার্ভিস, যেটা ঈদের দিন মাংস কেটে কুটে দেওয়া, তারপরে ছাগলটা আমরা অ্যাড করেছি, তারপরে শরিকানা যেই প্রসেসটা, কেউ যদি 1 ভাগ দিতে চায় 7 ভাগ করে, আমরা যে কুরবানির মেথডটা আছে, ধরেন অনেকের বাজেট কম থাকে, তো আমরা এটা ফেসিলিটেট করি 7 জনকে একসাথে করে আমরা এক ভাগার একটা, মানে মোটামুটি কুরবানি কেন্দ্রিক প্লাস হোম ডেলিভারি সার্ভিস আমাদের আছে। সো সব মিলে কুরবানি কেন্দ্রিক যত সার্ভিস আছে এটা আমরা করছি 22 সাল থেকেই, ওই 21 সালের পর থেকে আমরা এটা স্টার্ট করেছি। আর এখন যেটা আমরা ফোকাস হচ্ছে যে আমরা কোয়ালিটিটা আরো ইমপ্রুভ করা, সার্ভিস এবং প্রোডাক্টের। শুরুর দিকে তো আমাদের আসলে অত নলেজ ছিল না একটা গরুর ভালোভাবে ডেভেলপ করা। তো এখন ওভার দ্য টাইম আমাদের আলহামদুলিল্লাহ ভালো একটা এক্সপিরিয়েন্স হয়েছে। আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি যে কিভাবে আরো ইমপ্রুভ করা যায়, প্রোডাক্টটা ইমপ্রুভ করা প্লাস সার্ভিসটা ইমপ্রুভ করা, আরো কিভাবে ফাস্টার ডেলিভারি দেওয়া যায়, তারপরে কষাই সার্ভিসটা কিভাবে টাইম মতো দেওয়া যায়, একটু দ্রুত দেওয়া যায়, মানে এক জায়গায় প্যাকেজিংটা কত সুন্দর করা যায়। সো কুরবানি কেন্দ্রিক আমরা মোটামুটি 360 ডিগ্রি সলিউশন এনেছি। এই বছর আমরা আরেকটা জিনিস আমরা ইমপ্লিমেন্ট করব এক্সপেরিমেন্টালি। গত বছর শুরু করেছিলাম পাইলটিং লাস্টের দিকে, এই বছর আমরা শুরু থেকেই, এবং এটা মোটামুটি ইউনিক বলা যায়। আমি 2-1টা জায়গায় দেখেছি যে আমরা এক দামে গরু বিক্রি করবো এবার ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, কারণ গরুর একটা বড় চ্যালেঞ্জ থাকে আসলে, মানে কাস্টমার এন্ড থেকে, যে দামটা আমরা বিইং এ কাস্টমার, আমি যদি কাস্টমারের পার্সপেক্টিভ থেকে বলি, বিশেষ করে শহরের কাস্টমার যারা আছে, আমরা কিন্তু গরু চিনি না। একটা গরুর দেখে, চোখে দেখে এটার কত দাম হওয়া উচিত, মাংস কতটুকু হবে এবং মাংস অনুযায়ী কত দাম হওয়া উচিত, এটা কিন্তু অধিকাংশ জানি না। ইভেন আমাদেরও এখনো ভুল হয়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, কঠিন, অনেক কঠিন। সো দেখা যায় যে ব্যাপারী 1.5 লাখ টাকা চাইলো, এখন গরুটার দাম আসলে হয়তো 80,000 টাকা বা 90,000 টাকা, এখন আমি 1,20,000 বলে ফেললাম। হ্যাঁ, আমি কিন্তু ঠকে গেলাম। আবার উল্টাটাও হয়, অনেক ব্যাপারে আছে হয়তো কম দাম চায়, সে হয়তো 1,10,000 গরু 1,20,000 চাইলো। এখন আমি ভাবছি আরে ও তো অনেক বেশি দাম চাইছে, আমি কম বলি 60,000 বা 70,000 বললাম। তো দেখা যায় যে তখন একটা অপমানের শিকার হইতে হয়, যে বলে গরু চিনেন নাকি, এটা একটা দাম বললেন। এই যে ঝামেলাটা, আবার অনেকে বার্গেন করতে পারে না। আমি এক ভাইকে চিনি, উনি সবজি কিনে সুপার শপ থেকে, কারণ সবজি দামাদামি করতে পারে না উনি, সুপার শপে যায় একদমে, কারণ এখানে হারার জেতার কোনো ব্যাপার নেই, সবার জন্যই তো একই দাম। গরু তো বার্গেনিংটা খুব দরকার। হ্যাঁ দরকার, কিন্তু আমরা এই সেগমেন্টটা আমরা টার্গেট করছি, যে যারা আসলে গরু চিনে না, যারা এই দামাদামি করতে পছন্দ করে না, প্লাস আমরাও কিন্তু সেল করার ক্ষেত্রে আমরা দামাদামি করতে পারি না, এটা আমাদের একটা উইকনেস। কিন্তু ভাই এখানে একটা পয়েন্ট আছে আমার, সেটা হলো যে আপনি আপনি বলুন না কেন যে দামাদামি করবে না, আমাদের যে মানে যার অনেক টাকা আছে সেও চিন্তা করে যে আমি গরুর বাজারে গিয়ে দামাদামি করে একটা গরু কিনবো, এটা একটা তার শখের জায়গা, অথবা একটা খামারে গিয়ে সে দামাদামি করবে, এটা নেচারের মধ্যে হয়ে গেছে। তো এই জায়গাটাতে কি খুব বেশি পরিবর্তন আনা পসিবল আপনার? এখন ধরেন এইটাই তো কাস্টমার লিটারেসি এবং এডুকেশনের ব্যাপার। আমরা এক সময় সুপার শপে যে ফিক্স দামে সবজি কিনবো, এটা কখনো চিন্তা করেছিলাম? বা মাছ মাংস কিনবো, আমরা বাঙালি মানে একটু বার্গেন করতে পছন্দ করি আমরা। হ্যাঁ, সো সুপার শপে যে আমরা কিনছি না, এটা হয়তো আমাদের এই বছর একটু টাফ টাইম যাবে, বা হয়তো একটু কষ্ট হবে, বাট আমরা চিন্তা করতেছি 5 years ahead, যে আমাদের কাস্টমার যদি এখন থেকে রেডি করি, তাহলে হচ্ছে গিয়ে 5 বছর পরে যে আমরা এটার হয়তো রেজাল্ট পাবো। এই বছর হয়তো অনেকে আসবে, বার্গেন করবে, দামাদামি করবে, আমরা হয়তো একটু ফ্লেক্সিবল রাখার চেষ্টা করব, বাট এটা 5 বছরের মধ্যে দেখবেন যে এটা হয়তো প্র্যাকটিস হয়ে গিয়েছে। হ্যাঁ, এবং কাস্টমার যখন দেখবে যে আরে এখানে তো দামাদামি না করেও জেতা যায় বা ঠকলাম না,
হ্যাঁ, তখন কিন্তু সে আমাদের একটা আস্থার, এবং এখানে কিন্তু ওই আস্থার বিষয়টা আছে যেটা আমরা এই শুরুতে কেউ চাইলে কিন্তু পারবে না। আমরা ওই যে 5 বছর 6 বছর বললাম করেছি, তো আমাদের যে ক্লায়েন্ট বেস তৈরি হয়েছে তাদের সাথে একটা আমাদের সম্পর্ক হয়েছে এবং আস্থার জায়গা তৈরি হয়েছে। সো আমরা এই বছর ওইটাই চেষ্টা করছি যে ফিক্সড প্রাইসে তাদেরকে প্রোডাক্টটা দেওয়া। আচ্ছা। এবং এখানে আরেকটা ইয়ে হচ্ছে যে গরু সেল করা কিন্তু যার তার পক্ষে সম্ভব না, এটা কিন্তু খুব টেকনিক্যাল কাজ। আচ্ছা। আমরা গ্রামের যারা ব্যাপারী আছে বা বাজারে যারা দালাল বলি, যাদের নেগেটিভলি বলে দালাল ফটকা ইনকাম করতেছে, কিন্তু ভাই একটা গরু সেল করা যে কত টেকনিক্যাল কাজ, খুবই হাই স্কিল দরকার। মানে আমি বলবো যে সেলসের সুপ্রিম অ্যাপেক্স স্কিল হচ্ছে গরু বিক্রি করা। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবং গ্রামের এই যে বাজারে একটা গৃহস্থ কেন ব্যাপারীর বা দালালের দ্বারস্থ হয়, ও সেল করতে পারে না। তো একজন ব্যাপারী যেই কাজটাতে স্কিল, ও দেখা যায় মিথ্যা কথা বলে হোক, জোর করে হোক, অপমান সহ্য করে হোক, এটা সেল করে। একটা গৃহস্থের পক্ষে কিন্তু এটা সম্ভব হয় না। সো এটা খুবই হাইলি টেকনিক্যাল একটা সেলস জব। সো এটা দেখা যায় কেউ পারে না। আমাদের যে অন্য স্টাফ আছে, আমি যতক্ষণ হাউসে আছি ততক্ষণ আমি গরু বিক্রি করতে পারছি, কিন্তু আমার যখন স্টাফ যারা আছে, ম্যানেজার আছে, তাদের কাছে কেউ গরু কিনতেছে না বা তারাও বিক্রি করতে পারতেছে না। তা আমি যখন ফিক্সড প্রাইসে গরুটা সেল করব, তখন কিন্তু আমাদের যে কেউ গরুটা বিক্রি করতে পারবে। সো এখন মানে এটা স্কেল আপ মডেল। আপনি যদি ধরেন আমরা এই যে এগ্রি এন্টারপ্রেনারশিপ, মানে আমরা তো সবাই স্কেল করার চিন্তা করি। সো এইটা স্কেলেবল এই জিনিসটা, আপনি না থাকলেও গরুটা সেলস হবে। সো আমাদের এই নেক্সট 1 2 3 5 ইয়ার্স এর টার্গেট হচ্ছে যে আমরা এই ফিক্সড প্রাইসের এই কালচারটা ডেভেলপ করবো, এবং এটা এই বছর থেকে আমরা এটা স্টার্ট করছি। দেখি, এটা আশা করছি যে এটা আমাদের কাস্টমাররাও পজিটিভলি নিবে এবং অন্যান্য খামারিরাও হয়তো এই প্র্যাকটিসে আসবে। হাটে আসলে ফিক্সড প্রাইসে বিক্রি করাটা ডিফিকাল্ট, বা এটা হয়তো সম্ভব না। তো এখানে ওই যে যেমন সুপার শপ আর বাজারের বিক্রেতার যে ডিফারেন্সটা, এখানেও এটা থাকবে। আমরা খামারিরা বা যাদের আস্থা ভাজন কাস্টমার আছে, আমরা ফিক্সড প্রাইসে বেচবো। আর যারা একটু বার্গেন করতে পছন্দ করে, তারা হাটে যে কিনবে। অবশ্যই। হ্যাঁ, মানে দুইটাই ওপেন থাকবে। না, ভালো ভাইয়া। একটু আমি রুট থেকে আসতে যাচ্ছি আপনার একেবারে। জাহাঙ্গীরনগর থেকে পড়াশোনা শেষ করলেন, তারপরে হলো যে এই বিজনেস প্রফেশনে আসলেন। এই একাডেমিক পড়াশোনা পরে একাডেমিক লাইনটাকে চুজ না করে কেন আসলে এই প্রফেশনটাকে চুজ? আমি তো একাডেমিক লাইনেই আছি, আমি মনে করি। আমি আইবিএ থেকে পড়াশোনা করেছি, বিবিএ এমবিএ করেছি, বিজনেসে পড়াশোনা করেছি। হ্যাঁ, সো আমি এখন নিজে বিজনেস করছি। আমার বাবার বিজনেস ছিল, ওইখানে আমরা ছোটবেলা থেকে মানুষ, আমি বলি যে ওই যে ছোটবেলায় আমরা খেলনার আদলে দোকানদারি করতাম না ছোটবেলায়, ছেলেরা দোকানদার হইতো আর মেয়েরা হচ্ছে ওই দোকান থেকে কিনে রান্না বান্না করে হ্যাঁ দাওয়াত দিয়ে খাওয়াইতো। তো যখন ওই বয়স থেকেই যখন খেলনা দোকানদার করে আমার বন্ধুরা, আমি ওই সময় থেকে ব্যবসা করি আমার বাবার সাথে। সো আমার ব্লাডে ছিল রক্ত, পড়াশোনা করেছি। সো আমি এখন এই প্রফেশনে আছি। আমি মনে করি যে আমার মা এই অবজেকশনটা করে, আপনি যে কোশ্চেনটা করলে, যে বলে যে তোমাকে এত পড়াশোনা করাইলাম হ্যাঁ এই ব্যবসা করার জন্য। তো আমি এটা কাউন্টার দিই যে এই ব্যবসা পড়াশোনা করছি জন্যই আসলে ব্যবসায় আসছি, বা আমার সাথে রিলেভেন্ট এটা। আর এটা আমাদের ভুল ধারণা যে ব্যবসা করলে হয়তো পড়াশোনা লাগে না। আর জিনিসটা উল্টা। আমি যদি একটা অর্গানাইজেশনে চাকরি করতাম, ধরেন আমি হয়তো একটা ডিপার্টমেন্টের ছোট্ট একটা অংশ দেখতাম, ধরেন এইচআর ডিপার্টমেন্টে আছি, ওইটার হয়তো একটা পার্ট দেখতেছি, আমি রিক্রুটমেন্ট প্রসেসটা দেখছি। কিন্তু আমি যখন ব্যবসা করছি, আমাকে তো ফুল জিনিসটা দেখতে হচ্ছে, আমার প্রোডাকশন দেখতে হচ্ছে, আমার রিক্রুটমেন্ট দেখতে হচ্ছে, মার্কেটিং, সেলস, ব্র্যান্ডিং, এভরিথিং। ইভেন আমি এমনও বলি, আমার ওয়ার্কারের বউয়ের বাচ্চা হবে, ওইটার টেনশন আমাকে নিতে হয়, কারণ ও তো ছুটিতে যাবে, ও রিপ্লেসমেন্ট কাকে রাখবো। মানে এই এত ভাস্ট একটা নলেজ আপনার থাকতে হবে। অনেকে বলে যে ব্যবসায় স্বাধীনতা লাইফ থেকে, আসলে আমার কাছে মনে হয় যে ব্যবসায় সবচেয়ে বেশি পরাধীন লাইফ আমাদের। না, পরাধীন বলবো না, মানে এটাকে আমি এইভাবে বলি, স্বাধীনতা অবশ্যই আছে। স্বাধীনতাটা তার মানে এইটা না যে আপনি ওই দুপুর 12টার সময় 1টার সময় অফিসে যাবেন, 2টার সময় চলে আসবেন, ব্যাপারটা এরকম না। আপনি 12টার সময় অফিসে যাবেন, ঠিক আছে, এই স্বাধীনতাটা আপনার আছে, বাট আপনার টাস্কগুলা শেষ করতে হবে, কমপ্লিট করে ফেলতে হবে। এই জন্য বলি যে বিজনেস আসলে সবার জন্য না, যার সেলফ ডিসিপ্লিন আছে বা সেলফ মোটিভেটেড। আমি অনেক ব্যবসায়ীকে দেখেছি যে আসলে এই সেলফ ডিসিপ্লিনের অভাবে তারা ব্যবসায় খুব বেশি ভালো করতে পারে না। 12টার সময় 2টার সময় অফিসে আসতেছে। হ্যাঁ, আপনার ওই স্বাধীনতা আছে,
কিন্তু এটা তো আসলে আপনি ব্যবসা ভালো করতে পারবেন না। তো আপনার যে কোনো জায়গায় যাওয়ার স্বাধীনতা আছে, সময়ের সাথে, এটা আপনার একটা বড় স্ট্রেংথ ব্যবসা করার ক্ষেত্রে, বাট দ্যাট ডাজন্ট মিন যে আপনি এটা মিসইউজ করবেন। যাদের মধ্যে এই সেলফ ডিসিপ্লিনের ব্যাপারটা আছে তারা এটা করতে। আপনি আজকে 12টায় আসলেন, ঠিক আছে, আপনার একটা এঙ্গেজমেন্ট ছিল, বাট আপনাকে রাত 12টা পর্যন্ত হয়তো কাজ করতে হইতে পারে, বা কোনোদিন হয়তো ফজর থেকে শুরু করতে হইতে পারে। হ্যাঁ, সো এই টাইমের ম্যানেজমেন্টটা থাকতে হবে। ভাই একটা কথা আছে যে ব্যবসা করলে নাকি আমাদের ইমান বৃদ্ধি পায়। আমি একটু অন্য প্রসঙ্গে, তারপর আমরা মেইন আলোচনায় ঢুকে যাবো। ব্যবসা করলে ইমান বৃদ্ধি পায়, এটা আমি নিজেও আমার লাইফে দেখছি। আমি আলহামদুলিল্লাহ কয়েকটা বিজনেস একসাথে রান করার ক্ষেত্রে আমি দেখলাম যে মানে আমি আমার চোখের সামনে আমি আমার পতন দেখতে পাচ্ছি, আবার ওখান থেকে আমি উঠতেছি। তখন আমার কাছে মনে হয় যে মানে কেউ একজন আসছে যে আমাকে এত খারাপ সময় থেকে আমাকে এত দ্রুত উঠে নিয়ে আসতেছে। তখন আমার কাছে প্রতিনিয়ত মনে হয় যে না, আমার এখন একটা সেজদা দিয়ে আল্লাহর কাছে অনেক বেশি কান্না করা উচিত। মানে এরকম আমি সিচুয়েশন অনেকবার ফেস করছি। আপনার ক্ষেত্রে কি তাই হয়েছে কিনা? ভাই এটা খুবই চমৎকার একটা প্রসঙ্গ আনছেন। এই প্রসঙ্গ আসবে আমি জানতাম না, বাট এটা নিয়ে আমি অনেক লেখা লিখছি, কথা বলছি, এবং আমার প্রিয় একজন অরেটার আছেন আমাদের শক্তি ভাই, হ্যাঁ, শামসুল আরিফিন শক্তি ভাই, উনি একটা লেকচারে বা কোথাও আমি হালাকায় শুনেছিলাম, উনি একটা খুব চমৎকার কথা বলেছিল যে চাকরিজীবীরা চাকরি থেকে হওয়া দেখে, আর ব্যবসায়ীরা হওয়া দেখে আল্লাহ থেকে হওয়া। চাকরিজীবীরা, এটা আমি নেগেটিভলি বলছি না, মানে উনি জিনিসটা এটা উদাহরণস্বরূপ দেখাচ্ছেন যে চাকরির ক্ষেত্রে কিন্তু আমাদের ইয়াটা নির্দিষ্ট, আমার স্যালারি মাস শেষ গেলে আমি স্যালারি পাচ্ছি, আমার কেরিয়ার প্রোগ্রেশনটা আমি দেখছি, কিছুদিন পর এই পোস্টে যাব। হ্যাঁ, কিন্তু আমি যখন এই যে আমি বলছি যে আজকে 100 গরু আমি রেডি করছি, 100 গরু যে আমার সেল হবে কিনা, এই যে বিশ্বের যে পরিস্থিতি, যুদ্ধ বিগ্রহ সবকিছু শাটডাউন হয়ে যায় কিনা, আমি তো কিছুই জানি না। এখন আমার কি ওই আল্লাহ করা ছাড়া কিন্তু কোনো উপায় নাই। আমি দেখতেছি আল্লাহ থেকে হচ্ছে। হ্যাঁ, এবং মানে একটা ব্যবসায়ীর আসলে সাবমিসিভ হওয়া ছাড়া কোনো উপায় নাই। এবং দেখছি আল্লাহ এটা একটা ব্যবসার বড় একটা বরকত, যে দেখছি যে আল্লাহ কখনো ঠেকায় নেই। এবং যখনই সিচুয়েশন হয়েছে, হয়তো তাহাজ্জুদে যে বা একটু আল্লাহর কাছে কান্নাকাটি গুলো আল্লাহ উদ্ধার করছে অবশ্যই। এবং রিজিকের বারাকা কিন্তু ব্যবসার মধ্যে সবচেয়ে বেশি, হ্যাঁ, সবচেয়ে বেশি। এবং এটা আমরা কিন্তু ফিল করি, কারণ এই যে অন্ধকারের মধ্যে আমরা পা দিচ্ছি আল্লাহর উপর ভরসা করে, এই যে এত টাকা ইনভেস্টমেন্ট, এত মানুষের সাথে লেনদেন, সব কিন্তু অন্ধকারে। আমি কিন্তু জানি না যে এটা বিক্রি হবে কিনা। চাকরির ক্ষেত্রে কিন্তু আমি ধরেন যদি মারাও যাই, আমি একটা সার্টেন থাকি যে আমার ফ্যামিলি পেনশন পাবে, ইয়া পাবে। কিন্তু আমার বিজনেসের ক্ষেত্রে কি, আমি নাই তো সব শেষ, আমার ফ্যামিলিও অন্ধকারে। আপনি চাকরি পাওয়ার পরে যেটা হয় কি, প্রত্যেক মাসে মাসে আপনি নির্দিষ্ট টাকা পাচ্ছেন, আপনার কোনোদিন চিন্তাও করা লাগতেছে না আমার এই মাসে টাকা আসবে নাকি আসবে না, এটা চিন্তা করা লাগতেছে না। আমাদের মানে যারা এই যে আপনাদের মতো বড় ব্যবসায়ী আসছেন, তাদের ক্ষেত্রে যে জিনিসটা হয় কি, যে আপনার হলো যে হঠাৎ করে মনে হচ্ছে যে না, আমার তো ডাউনফল হয়ে যাচ্ছে, কিন্তু ওখান থেকে যখন আপনি আবার কামব্যাক করেন, ওই টাইমে আপনার ইমান যে কি পরিমাণ স্ট্রং হয়, এটা আমি ছোট্ট মানুষ হিসাবে আমি এটা দেখলাম যে আমার লাস্ট কয়েকটা কাজের ক্ষেত্রে আমি এটা আরো বেশি ফলো করা হয়েছে, যে না এটা আসলে হয়ে আসতেছে। তো আমার কাছে মনে হয়েছিল যে আপনারা যারা বড় ব্যবসায়ী, আপনাদের ক্ষেত্রে মনে আরো বেশি হয় জিনিসটা, হয় কি না? আমি নিজেও একজন অত বড় ব্যবসায়ী না, আমিও ছোট ব্যবসায়ী। হ্যাঁ, বাট যেটা আপনি রাইটলি সেড, এটার একটা টার্ম আছে সুন্দর, যে ব্যবসার এই যে উত্থান পতন, মানে মনে হচ্ছে ডুবে যাচ্ছি, ফুট করে এমন একটা চান্স আসে, মনে হয় আরে জোস, মানে খুব একটা, এটার একটা টার্ম আছে সুন্দর, আমি ভুলে গেছি। সো এই মজাটা না থাকলে, এই যে ডোপামিনের যে খেলাটা, এটা যদি না থাকে, আসলে কেউ ব্যবসা করতে পারতো না। সো এটা একটা বড় মজা ব্যবসার ক্ষেত্রে, যে আপনি কিন্তু চাকরির ক্ষেত্রে ফিক্সড, এই একটা রুটিন লাইফ, বোরিং, অনেকে বোর হয়ে যায়। বাট বিজনেসের ক্ষেত্রে এই যে উত্থান পতনটা, বা এই যে চ্যালেঞ্জটা, এই যে আপস অ্যান্ড ডাউনস, এই যে ডোপামিনের খেলাটা, হ্যাঁ, সো এইটাও একটা ক্যাচ, যে সবার ক্ষেত্রে আসলে যে বিজনেস না, অনেকেই ধরেন ডিসিপ্লিন বা রুটিন লাইফ পছন্দ করে, এই যে খুব বেশি অ্যাডভেঞ্চারাস না বা রিস্ক টেকার না, সো তাদের আসলে বিজনেসে আসা উচিত না। যাদের মধ্যে এই গুণগুলো আছে বা এই বিশেষত্বগুলো আছে, তাদের আসলে বিজনেসে আসা উচিত বা আচ্ছা বিজনেস করা উচিত। আপনাকে এখন আমি একটু একদম মেইন ট্র্যাকে নিয়ে আসছি। সেটা হলো যে আপনি যখন ভাইয়া প্রথম 2021 সালে নিয়ে চিন্তা করছিলেন, আপনি আপনার জন্য কেন শহরের দিকে খামার করার চিন্তা মাথায় আসলো, কেন গ্রামের দিকে চিন্তা করলো না? এটা নিয়ে আমাদের সবার একটা কনফিউশন থাকে, আমি কি আমার গ্রামে গিয়ে খামার দিব নাকি আমি শহরে খামার দিব, কোনটা আসলে বেটার, বা আপনার ক্ষেত্রে কেন আপনি শহরটাকে চুজ করছেন? এটাও ওই যে কোনো কমন অ্যান্সার নাই যে গ্রাম নাকি শহর। মানে এটা ওই আপনার ওই যে শর্ট অ্যানালিসিস বলি না আমরা বিজনেসের ক্ষেত্রে, যে কোনো কিছু শুরু করার ক্ষেত্রে কিন্তু শর্ট অ্যানালিসিসটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে স্ট্রেংথ, উইকনেস,
অপরচুনিটি অ্যান্ড থ্রেট, ওকে, যে আপনার আসলে ওই বিজনেসের ক্ষেত্রে ওই স্ট্রেংথটা আছে কিনা, বা আপনার উইকনেস গুলা কি কি, বা উইকনেস গুলো ওভারকাম করার আপনার স্ট্র্যাটেজি আছে কিনা, বা অপরচুনিটি আছে কিনা, কোনো থ্রেড আছে কিনা, এই কয়েকটা জিনিস কিন্তু আপনার অ্যানালাইসিস করতে হবে। সো আমি তো শুরু থেকেই শহরে বিজনেস করছি, আমার ক্লায়েন্ট বেস শহরে, হ্যাঁ, সো আমি কেন গ্রামে যাব? গ্রামে যাবেন অবশ্যই, আমি ডেফিনেটলি শহরেই তো ব্যবসা করব। আর এগ্রো মানে অবশ্য সবাই ভাবে যে গ্রামে অবশ্যই। যাওয়া, তো গ্রাম শহর দুইটারই সুবিধা অসুবিধা আছে। শহরে যেমন আমরা যারা ফার্মিং করি, আমাদের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে আমরা ভালো প্রাইসে গরুটা সেল করতে পারি, ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট সেল করাটা আমাদের জন্য সহজ। গ্রামের একটা লোকের জন্য মিষ্টি দই এগুলো করা বা বিক্রি করাটা ডিফিকাল্ট, হ্যাঁ, বা ভালো প্রাইসে বেচাটা ডিফিকাল্ট। আমাদের অনেক বেশি কাস্টমার ডেন্সিটি বেশি, আমরা সহজে কাস্টমার পেয়ে যাই, ওখানে পাওয়া যায়, হ্যাঁ। সো এই বেনিফিট গুলো আছে। আবার আমাদের অনেকগুলো চ্যালেঞ্জ আছে, সমস্যা আছে, যেমন আমরা ঘাস, হ্যাঁ, আমাদের খরচ অনেক বেশি, আমাদের প্রতিটা একটা সুতা কিনলে ওটা টাকা দিয়ে কিনে খাওয়াইতে হয়। ঘাস আমরা প্রোডাকশন করতে পারি না, আমাদের ঢাকার আশপাশ থেকে ঘাস কিনে আমরা সবজির দামে ঘাস কিনে খাওয়াই গরুকে, হ্যাঁ, 7 টাকা 8 টাকা করে কেজি হিসেবে ঘাস কিনে খাওয়াই, প্রাইস অনেক বেশি পড়ে। তারপরে কমপ্লায়েন্সের অনেক ইস্যু আছে, এখন তো জায়গা অনেক কমে আসতেছে ফার্মিং এর জন্য, শহরে সবাই বিল্ডিং করছে, একটা ঢাকায় তো একটা ল্যান্ডের ভ্যালু অনেক বেশি, অবশ্যই। সো এটা ফার্মকে ভাড়া দিয়ে আসলে মানে এটা অর্থিত না একজন ল্যান্ড ওনারের জন্য, ওরা বিল্ডিং করছে, আমাদের এই জায়গা কমে আসতেছে। প্লাস হচ্ছে একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে যে আমাদের কমপ্লায়েন্স ইস্যুটা অনেক বেশি, সিটি কর্পোরেশনের কমপ্লায়েন্স মেনটেন করতে হয়, তারপরে অধিদপ্তর থেকে এই ধরনের বিভিন্ন অভিযান এগুলোর কমপ্লায়েন্সের ইস্যু থাকে। তারপরে বর্জ্য নিষ্কাশন খুব বড় একটা ইস্যু, কারণ আপনার খামারে তো প্রচুর বর্জ্য হবে, গরুর গোবর মূত্র এইগুলা নিষ্কাশনের ব্যবস্থা থাকতে হবে। শহরে কিন্তু এটা বেশ ডিফিকাল্ট, হ্যাঁ। প্লাস হচ্ছে যে আমরা ওই যে বর্জ্য গরুর গোবর মূত্র, এটাও কিন্তু একটা খুবই হাই ভ্যালু প্রোডাক্ট। অবশ্যই আপনি শুনলে অবাক হবেন যে ইন্ডিয়াতে কিছু ফার্ম তৈরি হয়েছে, গোবরটা তো আমরা ফেলে দিই বা অনেকে হয়তো বাই প্রোডাক্ট হিসেবে ইউজ করে, আমাদের মেইন প্রোডাক্ট হচ্ছে দুধ অথবা মাংস বা লাইভ গরু। ইন্ডিয়াতে কিছু খামার আছে, ওদের মেইন প্রোডাক্ট হচ্ছে গোবর, আর দুধ মাংস এগুলো হচ্ছে তার বাই প্রোডাক্ট। মানে ওরা গোবরটাকে এত হাই ভ্যালুতে কনভার্ট করতে পেরেছে যে ওরা গোবরের জন্যই গরুর ফার্মিং করে। যে কোনো প্রোডাক্টকে আসলে ভ্যালু এড করতে পারলে আসলে এক্স্যাক্টলি। এবং এটা ঢাকায়ও সম্ভব। আমি যদি শুকনা গোবর ঢাকায় মোস্ট প্রবাবলি 40 টাকা 35 টাকা এরকম কেজি হিসেবে বিক্রি হয়। আপনি ট্রাই কম্পোস্ট, ভার্মি কম্পোস্ট এগুলো কিন্তু অনেক কিছু করা সম্ভব এই যে গোবর দিয়ে। তো আমরা ঢাকা শহরের বা জমিতে আপনি এটা ইউটিলাইজ করতে পারবেন। আপনার যদি সমন্বিত খামার থাকে, আপনি ঘাসের জমিতে এই গোবরটা ইউজ করতে পারতেছেন। আমরা কিন্তু ঢাকায় এটা পারি না, আমাদের গোবরটা ফেলে দিতে হয় বা এটা ডিসপোজ করাটা একটা চ্যালেঞ্জ আমাদের জন্য, হ্যাঁ। অথচ গ্রামে কিন্তু এটা একটা অ্যাসেট, এবং এটা বিক্রিও করা যায়। আপনি কাঁচা গোবরও আপনি মানুষজন কিনে নিয়ে যায়। সো এরকম অনেকগুলো চ্যালেঞ্জ আমাদের আছে, সুবিধাও আছে, আবার গ্রামের ক্ষেত্রেও এইরকম সুবিধা অসুবিধা আছে। এখন আপনাকে আসলে ডিসাইড করতে হবে যে আপনি কোথায় বিজনেস করবেন এবং আপনার ক্লায়েন্ট বেসটা কোথায় আছে। আপনি নিজে থাকেন গ্রামে, আপনার সবকিছু গ্রামে, আপনার সব অ্যাভেলেবেল। এখন আপনি দেখলেন যে সাগর ভাই আহলান এগ্রো শহরে ভালো করতেছে, এখন আমি কি শহরে আসবো কিনা, এটা তো ওয়াইজ হবে না। আপনাকে তখন ওই গ্রাম কেন্দ্রিক চিন্তা করতে হবে যে গ্রামে আমি হাটে বিক্রি করব বা ব্যাপারীর কাছে বিক্রি করব, আমি একটু কম প্রাইসে কম প্রোডাকশন খরচে গরুটা প্রোডাকশন করব, এরপরে আমি এটা কম দামে পাইলেও যেন আমার লাভ হয়। অবশ্যই, হ্যাঁ। সো এটা আসলে ইন্ডিভিজুয়ালের উপর ডিপেন্ড করে। এটা আমরা কোনো কনক্রিট অ্যান্সার দিতে পারবো না যে গ্রামে ফার্ম করাটা ভালো অথবা শহরে ফার্ম করাটা লস প্রজেক্ট, খরচ বেশি। এটা কনক্রিটলি বলা সম্ভব না। এটা ম্যান টু ম্যান ভেরি করে, যার যে ওই যে শর্ট অ্যানালিসিস ওই অনুযায়ী করে আসলে ডিসাইড করতে হবে যে কোথায় করবো, গ্রামে করবো নাকি শহরে করবো। বাট আমরা এখন আরেকটা মডেল আছে যে হাইব্রিড মডেল, যেটা আমরা যেটাতে করতে যাচ্ছি ইনশাল্লাহ সামনে, যে আমরা গ্রামেও আমাদের একটা প্রোডাকশন ইউনিট করছি, এখানে ঘাস টাস করবো, প্লাস শহরে একটা সেলস সেন্টার থাকবে। আমরা প্রোডাকশনটা ওইখানে গ্রামে হবে, ওইখান থেকে আমরা সেলস যেটা এটা আমরা শহরে করব। এরকম একটা হাইব্রিড মডেলও করা যায়। এখন তো সবাই আমার কাছে মনে হচ্ছে যে হাইব্রিড মডেলে যেতে চায়, মানে লাভটা ওই মডেলটাতে বেশি হচ্ছে এখন বর্তমানে। মানে যে কোনো কিছুতে আমি দেখি যে মানে হাইব্রিড মডেলটাকে সবচেয়ে বেশি চুজ করে, মানে যে কোনো বিজনেস। হ্যাঁ, এটা আপনি ব্রিডের ক্ষেত্রে যেমন হাইব্রিড ভালো ব্রিড, সবাই হাইব্রিড পছন্দ করে।
আপনার বিজনেস মডেলের ক্ষেত্রে আসলে হাইব্রিড মডেলটাই ভালো। যেমন আমাদের ফ্যাটেনিং নাকি গাভী, এটা তো নিশ্চয়ই আপনি কোশ্চেন করবেন, না আপনি বলে দিচ্ছেন সবই, স্পেসিফিক্যালি হয়তো আসবো। সো এইখানে কিন্তু আরেকটা মডেল আছে যে হাইব্রিড মডেল, দুইটাই একসাথে করা। সো মানে আমাদের এখন তো হাইব্রিড মডেলই সব জায়গায়, আসলে গাড়ির ক্ষেত্রেও আমরা হাইব্রিড দেখি, এরকম গরুর ক্ষেত্রেও হাইব্রিড ক্রস ব্রিড, যেটা বিজনেস মডেল আসলে হাইব্রিড মডেলটা ফলো করাটা মানে বেশি এখন প্রফিটেবল বলবো। কারণ আপনি যদি শুধু নিশ বেসড করেন, এটা আসলে অনেক সময় ডিফিকাল্ট হয়ে যায়। নিশ বিজনেস করা ভালো, বাট হাইব্রিডটা থাকলে আপনার মানে আপনার কন্ট্রোল পাওয়ারটা অনেক ভালো থাকে। যেমন আমাদের গরুর ক্ষেত্রেও যদি বলি যে আমরা তো ফ্যাটেনিং খামার অথবা ডেইরি খামার, দুইটা খামারই জানি। এর বাইরে কিন্তু হাইব্রিড খামার এখন এটা পপুলার হচ্ছে দিনকে দিন। আমরা নিজেরাও কিন্তু হাইব্রিড খামারে এখন যাচ্ছি। আমরা ফ্যাটেনিংও এক সাইডে করি, এক সাইডে ডেইরি ফার্মও করছি। সো মানে শুধু ফ্যাটেনিং দিয়ে আসলে ফ্যাটেনিং ব্যবসাটা তো শুধু ঈদ কেন্দ্রিক বড় একটা ব্যবসা হয়। আর আমাদের মতো যারা ভ্যালু এডিশন করে তারা হয়তো বাকি সময়টা মাংস টাংস এইসব করতে পারে ফ্যাটেনিং এর ক্ষেত্রে, ষাঁড় গরুর ক্ষেত্রে। বাট তখন আপনার সারা বছর একটা ক্যাশ ফ্লোর ক্রাইসিস থাকে ফ্যাটেনিং এ। আবার ডেইরিতে আবার আপনি সারা বছর একটা ক্যাশ ফ্লো পাচ্ছেন। আপনার যদি দুইটাই থাকে, আপনি ঈদের সময় ফ্যাটেনিং দিয়ে ভালো একটা ব্যবসা করলেন, আবার আপনার ডেইরি থাকলো, আপনি সারা বছর যে খরচটা এটা আপনি ডেইরি দিয়ে আপনি উঠায় ফেললেন। মেইনটেনেন্সে কি কোনো ঝামেলা হয় যে একসাথে যখন ডেইরি আর ফ্যাটেনিংটা করতেছে, যেহেতু কথা আপনাদের চলে আসলো, মেইনটেনেন্সের কি কোনো পার্থক্য আছে কিনা? যে আমি শুধু ডেইরি করলাম একরকম, ফ্যাটেনিং করলাম একরকম, ডেইরি ফ্যাটেনিং করতেছে তখন আমার কষ্ট বেশি হচ্ছে, কস্ট প্রোডাকশন বেড়ে যাচ্ছে, এরকম কি কোনো? অনেক অনেক ডিফারেন্স ভাইয়া, মানে ফ্যাটেনিং আর ডেইরি আমি বলবো যে আকাশ পাতাল। নাম গরুর খামার, দুইটাই হয়তো গরুর খামার, বাট টেকনিক্যাল অনেক ডিফারেন্স আছে। যেমন দুইটাতেই সুবিধা অসুবিধা আছে। ফ্যাটেনিং এর ক্ষেত্রে সুবিধা অসুবিধা আছে, ডেইরির ক্ষেত্রে সুবিধা অসুবিধা আছে। ওই এগেন ওই একই কথা প্রযোজ্য যে আপনার আসলে নিজেকে বিচার করতে হবে, শর্ট অ্যানালিসিস করতে হবে যে আমি কোন ফার্মিংটা আমার জন্য পারফেক্ট। এটা কি ডেইরি ফার্মিংটা আমার জন্য পারফেক্ট নাকি ফ্যাটেনিংটা আমার জন্য? কারণ ডেইরি যদি আমি বলি তাহলে হয়তো আপনার সহজ হবে জিনিসটা বুঝতে। ফ্যাটেনিং এর সুবিধা অসুবিধাগুলো যদি বলি, ফ্যাটেনিং এর সুবিধা হচ্ছে যে আপনার এটা গরু লালন পালন করাটা একটু সহজ। হ্যাঁ, আপনার এটা তো ছেলে গরু। আর ডেইরিটা হচ্ছে কিন্তু আইদার সেটা প্রেগন্যান্ট থাকে অথবা ও হচ্ছে প্রসূতি, মিল্কিং স্টেজে থাকে। আমরা মানুষের ক্ষেত্রে কি জানি যে প্রসূতি বা গর্ভবতী মায়েদের স্পেশাল টেক কেয়ার লাগে। গরুর ক্ষেত্রে কিন্তু সেম, মানে আপনার একটা ডেইরি গরু, একটা গাভী গরু যেটা প্রেগন্যান্ট অথবা মিল্কিং স্টেজে আছে, ওর কিন্তু খুবই সেন্সিটিভ থাকে, ওর রোগবালাই খুব বেশি হয়, ওর হাইজিন মেনটেন করতে হয় অনেক বেশি। হ্যাঁ, সো ষাঁড় গরুর ক্ষেত্রে আবার এটা অতটা সেন্সিটিভ, একটু ফ্লেক্সিবল থাকা যায়। হ্যাঁ, প্লাস তারপরে হচ্ছে যে ষাঁড় গরুর ক্ষেত্রে আপনার মনিটরিংটাও একটু কম লাগে তুলনামূলক। মনিটরিং ডেফিনেটলি লাগে, কিন্তু আপনার ডেইরির ক্ষেত্রে মনিটরিংটা বেশি লাগে। রেশনিং খাবারটা অনেক সেন্সিটিভ। ডেইরির খাবার আর ষাঁড় গরুর খাবার কিন্তু অনেক ডিফারেন্স আছে। আপনি ষাঁড়ের যে দানাদার খাবার, এটা আপনি গাভীকে দিতে পারবেন না। হ্যাঁ, কারণ ষাঁড়কে তো আমরা প্রোডাকশন করি, ওর মাংস এবং চর্বি বেশি হবে, দ্রুত বৃদ্ধি। আর যদি আপনি ওই খাবারটা গাভীকে দেন, ওর তো চর্বি ফর্ম করবে। হ্যাঁ, চর্বি ফর্ম করলে কি হবে? ও কনসিভ করবে না, ওর জরায়ুতে চর্বি আসবে, লিভারে চর্বি আসবে, বডিতে ফ্যাট বেশি হবে। ওর খাবারটা টোটালি কিন্তু ডিফারেন্ট। হ্যাঁ, গাভীর খাবার ইয়ার খাবার অনেক 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 ডিফারেন্ট হয়। তারপরে হচ্ছে যে টেক কেয়ার করার মানুষ, আপনি ষাঁড় গরু কিন্তু যে কেউ টেক কেয়ার করতে পারে। ডেইরির ক্ষেত্রে খুবই হাইলি স্কিল্ড লোক লাগবে দুধ পানানোর ক্ষেত্রে। আমরা কিন্তু এখন ওই মেশিন বেসড খামারে আমাদের ওয়াইড স্প্রেড না, আর মেশিনের অনেক প্রবলেমও আছে, বিশেষ করে ছোট মাঝারি খামারে আপনি মেশিন দিয়ে আসলে আপনার পোষাবে না। আপনি হাত দিয়ে যেই দুধ মিল্কিং করবেন, এটা আপনার মেশিন দিয়ে হবে না। সো আপনার খুবই হাইলি স্কিল্ড লোক লাগবে। আর হাইলি স্কিল্ড লোক মানে কি, ইউ হ্যাভ টু স্পেন্ড মোর মানি। হ্যাঁ, আপনার রাখালের পিছনে অনেক বেশি খরচ করতে হবে। আবার ওই রাখাল ছুটিতে গেলে বা না থাকলে বিশাল একটা চ্যালেঞ্জ তখন। ষাঁড় গরুর ক্ষেত্রে কিন্তু এই চ্যালেঞ্জগুলো কম। যে কেউ ধরেন ওই খাবার দিয়ে দিলেই হইলো, ওর তো মিল্কিং করার কোনো চ্যালেঞ্জ নাই। সো এইরকম অনেকগুলা। প্লাস এরপরে বড় যে বিষয়টা, আমরা শুরু থেকে কিন্তু বিজনেস নিয়ে কথা বলছি। বিজনেসে আপনার দুধের
দাম কিন্তু সব জায়গায় ভালো পাওয়া যায় না, বিশেষ করে গ্রামাঞ্চলে। অবশ্যই আমরা ঢাকা শহরে মোটামুটি 80 টাকা থেকে 100 টাকার মধ্যে দুধের কেজি পাই। পাইকারি হলে হয়তো 80 টাকা 85 টাকা এর মধ্যে, আর খুচরা হলে 100 টাকা সেল করছি। এটা ভালো দাম, মোটামুটি ডিসেন্ট দাম, এটা দিয়ে পোষায় যায়। আর গ্রামে কিন্তু এটা 40 টাকা থেকে শুরু হয়, 40 টাকা, এবং হাইয়েস্ট হয়তো 60 টাকা 65 টাকায় বিক্রি করতে পারতেছে। 1 কেজি দুধের কিন্তু গ্রাম বলেন শহর বলেন প্রোডাকশন খরচ 40-50 টাকা পড়ে যায়। সো আপনি গ্রামে যদি দুধ করেন আপনি কিন্তু ভালো প্রাইসে পাচ্ছেন না। হ্যাঁ, সো এখানে গ্রাম শহরেরও একটা ব্যাপার আছে, বা যেই এলাকাতে ধরেন গ্রামে অনেক জায়গা আছে যে ভালো প্রাইস পাওয়া যায়, বা যদি আপনি ভ্যালু অ্যাড করতে পারেন, সো সেক্ষেত্রে আপনি ডেইরি করতে পারেন। সো এখানে এরকম অনেকগুলা ফ্যাক্টর আছে। আপনি শহরে হইলে তখন ডেইরিটা আপনি করে আপনি পোষাইতে পারবেন। আবার গ্রামে আবার ফ্যাটেনিংটা মানি মেক করা যায়, কারণ ফ্যাটেনিং এ ধরেন খরচটা কম। ওই যে বললাম না, টেক কেয়ার করার লোকজন লাগতেছে, নিজেই গৃহস্থ নিজেই বাড়িতে 1-2টা গরু পালতে পারতেছে, এক্সট্রা লোক লাগে না, আর দামও ভালো পাচ্ছে। 2-3 মাস পর বিক্রি করলে দেখা যায় 10-15-20 হাজার টাকা গেইন করতে পারছে। কিন্তু গাভীর ক্ষেত্রে আমার সিনারিওটা ডিফারেন্ট। সো গাভী না ষাঁড়, এটা বলবো যে এই ফ্যাক্টর গুলো বিবেচনা করে তারপরে ডিসিশনে আসা উচিত। তবে হাইব্রিড করবেন কিনা এটাও ওইভাবে ডিসিশনে আসতে হবে, যে করে করে। এবং আমরা শুরুতে ফ্যাটেনিং দিয়ে শুরু করেছিলাম, ওই এই কারণে যে আমাদের কাছে মনে হয়েছে যে খুবই ডেইরিটা খুব হাইলি টেকনিক্যাল একটা সেক্টর। আমরা শুরুতে এক্সপেরিয়েন্স ছিলাম না। এখন এই যে ওভার দ্য ইয়ার্স 5 বছর 6 বছর ব্যবসা করতে করতে এখন একটা কনফিডেন্স চলে আসছে যে না আমরা পারবো। প্লাস ইকোসিস্টেমটা তৈরি হয়েছে, গাভীর খাবার কেমন হবে, ষাঁড় গরুর খাবার কেমন, ট্রিটমেন্টটা কেমন, ডাক্তারদের সাথে রিলেশন, ওষুধ কোম্পানির সাথে রিলেশনটা আমাদের ডেভেলপ হয়েছে, ওদের কাছ থেকে আমরা কনসালটেন্সি পাই। তারপরে দুধ পানানোর যে লোক, এই লোকগুলো আমরা এখন মোটামুটি একটা পাইপলাইন আছে আমাদের পাওয়ার। সো এই ডিসিশনগুলোতে যাওয়ার পর এই জায়গাটা যখন আমাদের কনফিডেন্স আসছে তখন আমরা ডেইরিতে শুরু করেছি। সো যারা আসলে শুরুতেই একদম আনকোড়া বা নতুন করে করছেন বা গ্রামের দিকে করছেন, তাদের ক্ষেত্রে পরামর্শ দেবে যে ষাঁড় গরুটা দিয়ে শুরু করে এরপর আস্তে আস্তে শিখে এরপরে দুধের দিকে যাওয়া। দুর্দান্ত, আমার কাছে মনে হচ্ছে ভালো মতো ক্লিয়ার হয়ে যাওয়ার। হ্যাঁ, আবার আরেকটা আছে গ্রাম জন্যই যে ষাঁড় করবেন ব্যাপারটা, ধরেন আপনার ওই যে বললাম যে রিভার্স মেথড, আপনি মিষ্টির দোকান, আপনার দুধের ভালো চাহিদা, আপনি দুধ করেন তখন গ্রামে, রিভার্স একটু ব্যাকওয়ার্ড লিঙ্কেজে যান। এটা আসলে ম্যান টু ম্যান, মানে একদম ভাই কাউকে আমরা অনেকেই বলে যে ভাই কোন ব্যবসাটা ভালো, কি করব, আমি এটা একদম পরামর্শ দেওয়া, ইন জেনারেল পরামর্শ দেওয়া একদম বন্ধ করে দিছি। বা ইভেন চাকরি করবো না ব্যবসা, এইটাও একদম বন্ধ, কারণ এক একজন এক এক ভাবে তৈরি। এবং এই ব্যবসার ক্ষেত্রেও ধরেন গরুর খামার করব, অনেক ব্যবসা আছে, আল্লাহর দুনিয়া তো ব্যবসার অভাব নাই। গরুর ব্যবসাই করতে হবে এমন না, আপনার যদি ওই সেক্টরে স্ট্রেংথ না থাকে ওই ব্যবসা আপনি করবেন না। সে একদম ইন্ডিভিজুয়ালি বসে তার কি কি স্ট্রেংথ আছে বা এই ব্যবসায় কি কি চ্যালেঞ্জ আছে, এইগুলো মিলায় তারপরে আসলে আপনার ডিসিশনে আসতে হবে যে কোন বিজনেসটা আপনি করবেন বা কোন বিজনেসটা আপনার জন্য পারফেক্ট ম্যাচ। সো এই জন্য কোনো কমন কোনো অ্যান্সার নাই যে ডেইরি করব, ষাঁড় করব, নাকি হাইব্রিড করব, নাকি গরুর ব্যবসায়ী করব। এটা আসলে পুরোপুরি ভেরি করবে ম্যান টু ম্যান। ভাইয়া দুর্দান্ত, মানে একদম পুরো ভালো মতো ক্লিয়ার হয়ে গেছে, মনে হচ্ছে আমি এখনই বিজনেসে নেমে পড়া হচ্ছে না। ভাইয়া একটা কমন ধারা কি হয়, আমি আমাদের পেজে কি থাকে একটা নাম্বার দেওয়া থাকে, তো ওই নাম্বারে কল করে, কই থেকে কল করে, কাতার থেকে করে, সৌদি আরব থেকে কল করে বলে যে ভাই আমি এই বিজনেসটা দিতে চাই, আমি এরকম ইনভেস্ট করতে চাই, গ্রামে এরা আছে, আমি তাদেরকে কি দিলে কি বিজনেস করবে। এটা আপনার কাছে কতটুকু যৌক্তিক মনে হয় যে বিদেশে থেকে গ্রামের মানুষকে দিয়ে বিজনেস করা? এখানে আমি দুইটা কথা বলবো। এক হচ্ছে গরুর ব্যবসা করতে গেলে গরু হইতে হবে, হ্যাঁ, আর এই ব্যবসায় আসলে মানে নিজে না করলে এক্স্যাক্টলি কখনো যাওয়া যাবে না ওই ব্যবসা। কারণ আপনার এটা বললাম না, খুবই টেকনিক্যাল একটা প্রফেশন বা পেশা। এটাতে আপনার শুধু জ্ঞান থাকলেই হবে না বা টাকা থাকলে হবে না, এটাতে ভালোবাসা থাকতে হবে। এটা তো একটা পেট এনিম্যাল। আপনার গরুর প্রতি ভালোবাসা কিন্তু অন্যরকম ভাই, গরুর যে মায়া অন্যরকম। আমার একটা ষাঁড় আছে, ওর কাছে গেলেই ও জাস্ট মাথা নামায় দেয়। হ্যাঁ, আর মানে এত অবিডিয়েন্ট, এত মানে কি বলে এটাকে বলবো যে অ্যাফেকশনেট। হ্যাঁ, আমাদের কাছে এক ভাই, ওনার একটা গরু অসুস্থ হয়ে গেছিল, আমরা তখন মাংস বেচি, পরে ওই গরুটা আমাদের কাছে দিল যে জবাই করার জন্য। তো ওইটা যখন আসলো বা আমাদের কাছে দিয়ে গেল, ওনার যে কান্না বা এক্সপ্রেশন,
একটা অ্যাডাল্ট মানুষ, হ্যাঁ, ওকে জড়া ধরে মানে কি যে করতেছে। So, এই ভালোবাসাটা থাকতে হবে ভাই, খুব চ্যালেঞ্জিং একটা প্রফেশন এটা। লস করবেন, গরু মারা যাবে, অসুস্থ হবে। সো এই ভালোবাসাটা না থাকলে এই ব্যবসায় আসা যাবে না। এখন আপনি দূর থেকে, কাতার থেকে, দুবাই থেকে দেখতেছেন, ভাল লাগতেছে। সব পুরুষ মানুষের জীবনে কিন্তু খামারি হওয়ার একটা আশা থাকে, হ্যাঁ, এটা খুব কমন একটা প্রবাদ। সো আপনি হয়তো দেখছেন, আপনার ভালো লাগতেছে যে না, এবং আশেপাশে হয়তো এক্সাম্পল দেখতেছেন যে না, সাগর ভাইরা ভালো করতেছে, অমুক ভালো করতেছে, আমিও করি। আপনার ওই ভালোবাসাটা আছে, আপনি এখন কি করতেছেন, ওই আপনার গ্রামের চাচাতো ভাই, খালাতো ভাইকে আপনি টাকা দিচ্ছেন। এখন চাচাতো ভাইয়ের হয়তো ওই গরুর ব্যবসা ভালো লাগে না, সে হয়তো করতেছে, আপনার টাকা পয়সা আছে, এই টাকা পয়সা যতদিন আছে তার ভালো লাগা ততদিন আছে। এটা অনেকে আমাদের খামারি সেক্টরে বলি যে ওই গরু মোটা তাজার যে ব্যাপারটা আসছে, ফ্যাটেনিং গরু, যে গরু মোটা তাজা হয় না, দেখা যায় রাখাল মোটা তাজা হয়। এই যারা দূর থেকে ব্যবসা করি, হ্যাঁ। সো একদম রুল নাম্বার 1 ভাই, এটা আপনার নিজে থাকতে হবে, হ্যাঁ। আপনার ফুড স্টেপ, এটা সব ব্যবসার ক্ষেত্রে, যে ফাউন্ডার্স ফুড স্টেপ ইজ দ্য বেস্ট ফার্টিলাইজার। একটা ফাউন্ডারের উপস্থিতি অনেক বড়, আপনার অনেক বড় একটা স্ট্রেংথ একটা বিজনেসের জন্য। এবং এটা কিন্তু ইসলামেও এই মডেলটা দেওয়া আছে। আমি এটা অনেক জায়গায় বলি যে সুলাইমান আলাইহিস সালামের যে মডেলটা, আচ্ছা, একজন ফাউন্ডার হিসেবে আমাদের এই মডেলটা ফলো করতে হবে। মডেলটা কি ভাই? আপনি যখন সুলাইমান আলাইহিস সালাম যখন মৃত্যুবরণ করে, তখন কিন্তু ওই তার যে মসজিদের কাজ কিন্তু চলতেছিল। আচ্ছা, কাজ করতেছিল কারা? জিনরা করতেছিল। সো ওই কাজ করতেছিল কারা? জিনরা কাজ করছিল, হ্যাঁ। তো এই কাজের মধ্যেই কিন্তু ওনার ওফাতের সময় হয়ে যায়, উনি কিন্তু মৃত্যুবরণ করেন। তো আল্লাহ কি করছিলেন, তাকে ওই কাজ যেহেতু থেমে যাবে, উনি না থাকলে, আল্লাহ ওই মৃত অবস্থায় তাকে দাঁড় করে রাখছিলেন দীর্ঘ একটা সময়। এবং এটা কোরআনে তো এই একদম ডিরেক্ট, এটা কোনো বানোয়াট গল্প না। যে ওই যখন ওই যে ঘুন পোকা খেয়ে ফেললো, মসজিদে কাজ বাই দিস টাইম শেষ, ঘুন পোকা তার ওই যে লাঠিটা খেয়ে ফেললো, উনি পড়ে গেলেন। তখন জিনরা বুঝলো যে উনি তো অনেকদিন আগেই মারা গেছেন। তখন এটা জিনদের কলও আসছে যে আমরা যদি জানতাম তাহলে আমরা এত অপদস্থ হইতাম না, মানে এত কষ্ট করে এই কাজটা করতাম না। সো এইখানে দুইটা আমাদের বড় শিক্ষা আছে এই সুলাইমান আসলামের এই মডেলটা থেকে আমাদের বিজনেসম্যানদের। দেখেন, উনি কিন্তু মারা যাওয়ার পরও দাঁড়ায় ছিলেন ওই বিজনেসে, এবং মানে দাঁড়ায় থাকা মানে কি, উনি সুপারভিশন করতেছেন, দেখতেছে। এবং ওনার ওই দাঁড়ায় থাকার জন্য কিন্তু জিনরা, মানে ওনার যে অধীনস্থ যারা ছিল, তারা কিন্তু দেখেন উদয়াস্ত পরিশ্রম করে কাজ করে ওটা শেষ করছে। সো বিইং এ ফাউন্ডার, আপনাকে আপনার বিজনেসে প্রেজেন্ট থাকতে হবে, ওই কাতার থেকে দুবাই থেকে থাকলে হবে না। সো এইখানে একটা ক্যাচ। আরেকটা আবার বড় শিক্ষা হচ্ছে, আমরা অনেক সময় অনেক ফাউন্ডার এই ভুলটা করি যে আমরা নিজেই সবকিছু করার চেষ্টা করি, নিজেই গোবর পরিষ্কার করতেছি, নিজেই বাজারে নিয়ে যে সেল করতেছি, নিজেই টেক কেয়ার। আমি কয়েকদিন আগে এই যে ঈদের বন্ধে বাড়িতে যে এক ছোট ভাই দেখলাম, ওই কাজ করতেছে, কোনো লোক টোক নাই, ও নিজে ও কেবল অনার্সে পড়ে, সমন্বিত খামার দিয়েছে, গরু ছাগল হাঁস মুরগি সবই, মাছ টাছ সবই আছে, এবং পুরা কাজ সে নিজে করতেছে। তোকে আমি পরামর্শটা দিলাম যে তুমি প্যারালালি আরেকটা ছেলে ডেভেলপ করো। হ্যাঁ, আপনি দেখেন সুলাইমান আলাইহিস সালাম দাঁড়ায় ছিলেন, কাজ অন্যরা করতেছিলেন, এবং ওনার কাছে কিন্তু কারো আসারও দরকার পড়ে নাই যে স্যার মসজিদের গম্বুজটা কয় ইঞ্চি দিব, ঢালাই কতটুকু দিব, ফ্লোরের, কারণ সবকিছু রিটেন ছিল, এসওপি ছিল একটা, আমরা যেটা আধুনিক বিজনেসের ক্ষেত্রে বলি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর। ওইখানে কিন্তু এসওপি ছিল, এবং সবাই সবার কাজটা, ডিভিশন অফ লেবার, সবাই সবার কাজটা জানতো। তার কাছে আর আসার প্রয়োজন হয় নাই যে নকশা করা বা এই পিলারটা কয় ইঞ্চি হবে, রড কতটুকু দিব, ঢালাই কতটুকু হবে, ইট কয়টা হবে, সবাই সবার কাজ জানতো, সবাই সবার কাজটা করে গেছে। অ্যাজ এ ফাউন্ডার, অ্যাজ এ লিডার, ওনার দায়িত্ব ছিল দাঁড়ায় থাকা। আমরা এখানে বিইং এ ফাউন্ডার এই মডেলটা থেকে যে শিক্ষাটা পাই যে আমাদের প্রেজেন্ট থাকতে হবে বিজনেসে, অবশ্যই, এবং অ্যাট দ্য সেম টাইম আমাদের একটা অপারেশনাল প্রসিডিউর থাকতে হবে, এসওপি থাকতে হবে। আমাদের সব কাজ সব জায়গায় ভাগ করা থাকবে। সকালে গরু কি খাবে, দুপুরে কি খাবে, বিকালে কি খাবে, ট্রিটমেন্ট কি হবে, সবার কাজ জানা থাকবে, ভাগ করা থাকবে। বিইং এ ফাউন্ডার এখন সব ভাগ করা মানে আমার এটা না যে তাইরে নেড়ে করে বেড়াবো বা আসবো না, বা ওই বিদেশ থেকে আমি এটা ডিল করবো, বা ঢাকায় থাকি, গ্রামে খামার, আমি যাই না 6 মাসে একবার। সো এইটা করলে হবে না, আমার নিজে প্রেজেন্ট থাকতে হবে, এবং ওইখানে একটা অপারেশনাল অটোমেশন থাকতে হবে। সো এইটা শুধু গরুর খামার না, সব বিজনেসের ক্ষেত্রে ওই যে বললাম যে ফাউন্ডার্স ফুড স্টেপ ইজ দ্য বেস্ট ফার্টিলাইজার। আর গরুর ক্ষেত্রে তো খুবই
সত্য যে গরুর, এটা কমন কথা যে গরু ব্যবসা করতে গেলে আগে গরু হইতে হবে নিজেকে। হ্যাঁ, গরুর লেভেলে গরুর এই যে গোবর, গরু যে এই যে খামারে যে গন্ধ, হ্যাঁ, এই জিনিসগুলা অ্যাডপ্ট করতে জানতে হবে, ভালো লাগার থাকতে হবে, আদারওয়াইজ আসলে ডিফিকাল্ট। শুরুতে আমাকে বলতেছিলেন যে আপনি মোটামুটি সব কাজগুলো সম্বন্ধে ধারণা রাখেন এজ এ ফাউন্ডার হিসাবে। সব কাজগুলো সম্বন্ধে ধারণা রাখলে কি হয়, আপনি মোটামুটি সবগুলো জায়গায় কি পরিমাণ ইনভেস্ট করা লাগবে, কাকে কত টাকা বেতন দেওয়া লাগবে, কার কাজের আসলে মূল্যায়ন কতটুকু, সবকিছু আপনি জানেন। এটা কিন্তু ম্যাক্সিমাম ফাউন্ডাররা এই জিনিসটা করতে পারে না। আবার আপনি এখানে আরেকটা কথাও সেম কথাই বলতেছেন যে আপনাকে সবকিছুতে হাত দেওয়া যাবে না, কাজ করা যাবে না, দুইটার মধ্যে কোনোভাবে অ্যালাইন করা মানে কন্ট্রাডিক্টরি মনে হচ্ছে। আমি সুন্দর একটা লিঙ্ক টেনে দিচ্ছি। আমার ওই এইখানে ওই সুলাইমান আলাইহিস সালামের মডেলটা, এইটাই কিন্তু মানে একই জিনিস, দুইটা কিন্তু লিঙ্ক আছে, দেখেন সুন্দর, শিখা লাগবে। এক্স্যাক্টলি, মানে আমি আমার ব্যবসা যে কোনো, আমার তো আলহামদুলিল্লাহ অনেকগুলা ব্যবসা, একটু ডাইভার্সিফাইড ব্যবসা। আমাদের একটা রেস্টুরেন্ট আছে, এই রেস্টুরেন্টের গল্পটা আসবো পরে, ভ্যালু এডিশনের বিষয়টা, কারণ আমাদের অ্যাগ্রোরই এক্সটেনশন হচ্ছে আমাদের রেস্টুরেন্ট ব্যবসাটা। সো ওই ভ্যালু এডিশন কিভাবে করব, কেন করব, দরকার কেন, এই জিনিসটা আসবে। সো রেস্টুরেন্ট ব্যবসা আছে, ব্যাগের বিজনেস আছে, আমাদের টিস্যু ব্যাগ মানে আমরা প্যাকেজিং ফ্যাক্টরি, মানে টোটালি অনেক ডাইভার্সিফাইড ব্যবসা। তো আমার বিজনেস করা, আমরা রিসেন্টলি ওই যে কফি খাচ্ছিলাম, তো আমাদের ওই যে রেস্টুরেন্টে আমরা কফি লঞ্চ করেছি আমাদের শ্যামলী ব্রাঞ্চে। তো এটা করার আগে শুরুতে আমি নিজে ট্রেনিং করেছি। মানে আমার যে কোনো বিজনেসের থাম্ব রুল হচ্ছে আমি আগে ওই বিজনেসটা, ওই টেকনিক্যাল জিনিসগুলো ভালো করে জানবো, তারপরে হচ্ছে আমরা এটা অটোমেশন করব বা ডেলিগেশন যেটা বলি আমরা, যে কাজ ভাগ করে দেওয়া। কারণ আমি যদি বিইং এ ফাউন্ডার পুরো প্রসেসটা না জানি, আমি কিন্তু আমার অপারেশনাল যে গ্যাপগুলা, প্রাইসিং গুলা, কোথায় লস হচ্ছে, তারপরে আমাদের এই যে শ্রেণীটা শ্রমজীবী শ্রেণী, এরা কিন্তু খুবই ডিকটেটিং হয় বা অনেক ম্যানিপুলেটিং হয়, ব্ল্যাকমেইল করে, ভাই বেতন বাড়ান। আপনি যখন দেখবেন যে ওর উপর ডিপেন্ডেন্ট, তখন পায়া বসবে আপনাকে, ভাই বেতন বাড়ান নাহলে জামুগা। হ্যাঁ, সো আপনার ওই কন্ট্রোলটা থাকবে না, তখন আপনি ওয়ার্কার ডিপেন্ডেন্ট হয়ে যাবেন। আমি এখন খুব বড় গলায় বলতে পারি, আমার ওই যে মাঝে মধ্যে হয় না একটু ঝাড়ি টাড়ি তো দিতে হয়, হ্যাঁ, রেস্টুরেন্ট কিচেনে যায় বলে, ওই আমি নিজে এখানে একা আগে শুরু করছি, আপনাদের কারো দরকার না, আপনারা থাকেন, আমি আই রান দ্য শো। হ্যাঁ, সো এই কনফিডেন্সটা কখন হয়েছে, আমি যখন জানছি যে পুরো প্রসেসটা। গরুর ক্ষেত্রে আমার রেশনিংটা জানতে হবে, খাবার কখন কতটুকু দিতে হবে, একটা গরুকে কি পরিমাণ তার বডি ওয়েট অনুযায়ী খাবার দিতে হবে, ওষুধের বেসিক যে ধারণা এটা থাকতে হবে, ভ্যাকসিনেশন গুলো সম্বন্ধে ধারণা থাকতে হবে। এটা যদি নিজে না করেন আপনি তো পারবেন না। এটাকে সোহাগ ভাই, ওই যে আপনি যে বললেন যে লিঙ্ক করাটা, উনি খুব চমৎকার একটা উদাহরণ দিয়ে, রকমারি সোহাগ ভাই একটা উদাহরণ দিয়েছিলেন, যে আমরা সাইকেলের উদাহরণ দিয়েছিলেন উনি। হ্যাঁ, যে কোনো একটা সাইকেল যখন আপনি রান করেন, শুরুতে তো প্যাডেল দিতে হয় অবশ্যই। হ্যাঁ, এরপরে যখন সাইকেলটা রান হয়ে যায়, তখন পুরা সময়টা প্যাডেলিং না করলেও চলে, অবশ্যই একটু প্যাডেলিং করলেন, ও তো অটো ফেজে চলতেছে, মাঝে মধ্যে যা একটু একটা দুইটা প্যাডেল দিলেন, একটা দুইটা প্যাডেল দিলেন। বিজনেসের ক্ষেত্রেও আপনার এটা শুরুতে আপনাকে ভাই এফোর্ট দিতেই হবে, আপনাকে পুরো প্রসেসটা জানতে হবে। গরু কি খায়, কখন খায়, কিভাবে খায়, ঘুমায় কখন, ও হজম হয় কিভাবে হজম করে, হজম করার প্রসেসটা, ওই যে জাবর কাটবে, গরুর ভালো নাকি সুস্থ এটা দেখে বুঝতে হবে, ওর নাক দেখলে বুঝতে হবে নাক ঘামছে কিনা, এই সুস্থ থাকার বা অসুস্থ হইলে কি কি ইন্ডিকেশন, এইগুলা জানতে হবে। সো এইগুলা কিভাবে জানবেন, আপনাকে তো ওইখানে প্রসেসে সময় দিতে হবে। হ্যাঁ, আর ইন দ্য মিন টাইম আপনি প্যারালালি ইউ উইল ডেভেলপ ইউর সিস্টেম, যেটা ওই যে বললাম যে সুলাইমান আলাইহিস সালাম, যে উনি দাঁড়ায় থাকবেন, এরপরে সিস্টেমটা অটোমেটিক্যালি চলবে। ওইটা আপনার চললো, তখন আপনি অন্যদিকে একটা কিন্তু ফোকাস দিয়ে আরেকটা জিনিস শুরু করতে পারবেন। তো এইখানে আরেকটা মডেল আছে যে 80-20 রুলটা, মানে এই রুলটা বলবো কিনা যদি, আচ্ছা, এটা ইন জেনারেল, এটা গরুর বিজনেসের ক্ষেত্রেও না, মানে ব্যবসায় এই যে অটোমেশন বা ডাইভার্সিফিকেশনের ক্ষেত্রে আমি একটা থাম্ব রুল ফলো করি, 80-20 রুলস। যে আপনি যদি একটা বিজনেসে ফুললি সময় দেন, তাহলে হয়তো ওই বিজনেসটা থেকে আপনার 100% আপনি রিটার্ন পাবেন। মানে অনেকে বলেই না যে ভাই আমি লোক দিয়ে ব্যবসা হয় না, এই মিসইউজ হয়, চুরি করে, বা ঠিক মতো সার্ভিসটা দিচ্ছে না। আপনি যদি নিজে থাকেন যে না ঠিক আছে, আমি যেরকম চাচ্ছি ওইরকম হচ্ছে, 100% আপনি স্যাটিসফাইড। আপনি যদি লোক দিয়ে করেন, তাহলে হয়তো আপনার ওই যে লিকেজ হবে 20%, ওই যে চুরি হবে বা ঠিক মতো কাস্টমারের সাথে কমিউনিকেট করবে না, ঠিক মতো সার্ভিসটা দিবে না, হয়তো আপনার 20% লিকেজ হইলো। এখন বিইং এ ফাউন্ডার, এবং ধরেন বিইং এ আধুনিক
ফাউন্ডার বা এন্টারপ্রেনার যদি বলি, হ্যাঁ, তো বিইং এ এন্টারপ্রেনার আপনার কাছে কোনটা বড়? 80%, এটা আমি আপনাকে কোশ্চেন করছি, আপনিও তো বিজনেসম্যান, আপনি কোনটার পিছনে যাবেন? 80%-এর পিছনে নাকি 100%-এর পিছনে? আমি 80%-এর পিছনে যাবো। কেন যাবেন? কারণ আমি অন্যদিকে আরো অন্য জায়গায় টাইম দেওয়া লাগবে, যার কারণে। ভেরি গুড, ভেরি গুড। আপনি 100% দিলে, একটা বিজনেসে 100% দিলে হবে কি, আপনি ওই বিজনেসটাতে এঙ্গেজ হয়ে যাবেন ফিজিক্যালি এবং মেন্টালি। আপনি ওই বৃত্তটা থেকে বের হতে পারবেন, আপনার বিজনেসটা আপনার উপর ডিপেন্ডেন্ট হয়ে যাবে। আমরা যে দোকানদারি ব্যবসার ক্ষেত্রে যেটা দেখি, যে দোকানদার একটা ব্যবসায় ঢুকছে, ওইটাই সারা জীবন ওই বৃত্তটা থেকে কিন্তু বের হইতে পারতেছে না, কারণ সে না থাকলে তার শাটার অফ, কর্মচারী দিয়ে সে করাইতে পারতেছে না, তার ওই অটোমেশনটা নাই। সো আপনি যদি ওই 80%-এ হ্যাপি থাকেন, তাহলে হবে কি, ওভার দ্য ইয়ার্স, 5 বছর 10 বছরে আপনার হয়তো এই 80%-এর মতো আরো 5টা 10টা ভেঞ্চার আপনি তৈরি করতে পারবেন। তাহলে 5টা ভেঞ্চার হইলে আপনার 400% হইলো, 10টা হইলে কি আপনার 800%। তাহলে 800% বড় নাকি 100% বড়? ওই জন্য বললাম যে এন্টারপ্রেনার যদি বলি আর টিপিক্যাল বিজনেসম্যানদের মধ্যে ডিফারেন্স কিন্তু এই জায়গায়, এই যে গ্রোথটাতে। এন্টারপ্রেনাররা বা আমরা আধুনিক যারা ব্যবসায়ী আছে, আমরা কিন্তু গ্রোথ ফোকাস বা স্কেল ফোকাস। আপনি যদি নিজে ফুল এঙ্গেজ হয়ে যান, আপনি স্কেল করতে পারবেন না, স্কেলেবিলিটি থাকবে না আপনার বিজনেসে, বা ডাইভার্সিফাই করতে পারবেন না, আপনি ইকোসিস্টেম ডেভেলপ করতে পারবেন না। হ্যাঁ, এখানে আমি কি একটু একটা জিনিস, হ্যাঁ প্লিজ ভাই। আমার কাছে যেটা মনে হয় কি ভাই, কোনো একটা বিজনেসকে মানে 100% এফোর্ট দিয়ে আগে দাঁড়ানোর পরে বাকি বিজনেস গুলাতে আপনি 80, 70, 60 করে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। বাট এই যে 100% যখন আপনি এফোর্টটা দিবেন একটা বিজনেসে, আপনি যা শিখছেন সেটা আপনি 5টা 6টা বিজনেস দাঁড় করাতে কোনো অসুবিধা হবে না। বাট একটা বিজনেসকে 100% এফোর্ট দেওয়াটা আমার কাছে মনে হয় যে ইনিশিয়াল ভাবে উচিত। ইনিশিয়ালি তো ওই যে বললাম না, আপনাকে অটো ফেজে আসার আগে প্যাডেলিং করতে হবে, আপনাকে ফুল 100% দিতে হবে। এরপরে আপনি আস্তে করে অটোমেশন যখন হয়ে যাবে, আস্তে করে ওইখান থেকে বের হইতে থাকবেন। বাট ওইখানে আপনার ওই সুপারভিশনটা থাকতে হবে, দাঁড়ায় থাকতে হবে সুলাইমান আলাইহিসসালামের মতো। হ্যাঁ, নাহলে কিন্তু হবে না। ওই এমন না যে আপনি 80% মানে যে ছেড়ে দিলেন ব্যবসা চলতে থাকবে, ব্যাপারটা এরকম না। আপনাকে সুপারভিশন থাকতে হবে, বাট কমায় আনবেন আস্তে আস্তে। অবশ্যই। হ্যাঁ, তো এই মাইন্ডসেটটা থাকতে হবে, এটা হচ্ছে গ্রোথ মাইন্ডসেট আর কি, যে এই মাইন্ডসেটটা থাকতে হবে, নাহলে গ্রো করাটা খুবই ডিফিকাল্ট হবে একটা বিজনেসে, মানে বিজনেস ডাইভার্সিফিকেশনটা অনেক ডিফিকাল্ট হয়ে যাবে। বিশেষ করে ভাই সমস্যা হয় কি, আমরা যারা তরুণ আছি, আমাদের সবার মানে একটা টেন্ডেন্সি থাকে যে একটা গরুর খামার দিব, ইয়া করব। এই যে শিক্ষিত তরুণরা আসলে গরুর খামার দেওয়ার স্বপ্ন দেখতেছে, এটাকে আপনি কিভাবে দেখেন? আমি তো খুবই ভালোভাবে এবং পজিটিভলি দেখি, কারণ আসলে আমাদের ওয়ার্ল্ডের ইকোনমিও যদি আপনি দেখেন, আপনি ইকোনমি শিফটিং কিন্তু 2000-এর পর থেকে কিন্তু ছিল আইটিতে গ্রোথ ছিল, এখন কিন্তু ওইটা এগ্রির দিকে শিফট করছে, বা ওই রকম ওয়ার্ল্ডের যে পরিস্থিতি, বা যারা পুঁজিপতি আছে তারা তাদের পুঁজিটা কোথায় ইনভেস্ট করতেছে, এটা দেখলে কিন্তু বোঝা যায়, একটা আইডিয়া আসে। যেমন আপনি যদি ওয়ার্ল্ডের সবচেয়ে বড় পুঁজিপতি দেখেন, যে জাকারবার্গ বলেন, বিল গেটস, জ্যাক মা, তারপরে হুয়েভার ইউ নেম, যারা একসময় আইটিতে টাকা মেক করছে, তারা কিন্তু এখন এগ্রিতে শিফট করছে তাদের পুঁজিটা, এগ্রিতে ইনভেস্ট করছে। তো তারা তো না বুঝে, না শুনে, না অ্যানালিসিস করে এই টাকাটা তো ইনভেস্ট করছে না। প্লাস আমরা যদি আরেকটু বৈশ্বিক পরিস্থিতির দিকেও তাকাই, যে এই যে যুদ্ধ বিগ্রহ, রিসেশন, আপনি একটা কাপড় 2 বছর পরতে পারবেন। আমি করোনার সময় 2টা টি শার্ট দিয়ে আমি 6 মাস চালাইছি, বাসা থেকে বের হইতে হয় নাই। হ্যাঁ, লুঙ্গি আর টি শার্ট পরে 6 মাস কাটেছে, আমার কোনো কাপড় কেনার দরকার পড়ে নাই। কিন্তু আমার তো 3 বেলা ভাত খেতে হয়েছে, আমার মাংস খেতে হয়েছে, আমার মাছ খেতে হয়েছে, আমার ডিম খেতে হয়েছে, দুধ খেতে হয়েছে। সো আপনি হোয়াট এভার দ্য ইকোনমিক কন্ডিশন ইজ, আপনাকে ইউ হ্যাভ টু স্পেন্ড অন ইউর ফুড। আর ফুড মানে কি? এগ্রিকালচার। অবশ্যই। সো এই ওয়ার্ল্ডের শিফটিংও আপনি এগ্রিকালচারের বিজনেস আজীবন থাকবে, সৃষ্টির শুরু থেকে ছিল, এবং এটা শেষ পর্যন্ত আপনাকে, শেষ দিন পর্যন্ত আপনাকে খেতে হবে। আর খেতে হওয়া মানে কি, আপনার এগ্রিকালচারে আপনার ডিপেন্ডেন্ট হতে হবে। এবং এইখানে খুব ভালো দিক যে আমাদের শিক্ষিত তরুণরা আসতেছে, আমাদের এগ্রিকালচার সেক্টরটায় অনেক ম্যাল প্র্যাকটিস, এই প্র্যাকটিসের ক্ষেত্রে গরু, এই যে প্রোডাকশনের ক্ষেত্রে অনেক ম্যাল প্র্যাকটিস আছে। আমরা অনেক আননেসেসারি কীটনাশক, সার এগুলো ব্যবহার করছি, করে আমাদের খাবারটাকে টক্সিক বানাচ্ছি। প্লাস বিজনেসের ক্ষেত্রে অনেক আনএথিক্যাল প্র্যাকটিস আছে, যেমন মিথ্যা কথা বলা, খারাপের সাথে ভালো মিশায় দেয়া, প্রচুর। হ্যাঁ, এবং এটা সবগুলাতেই। হ্যাঁ, আপনার ইভেন আরবেও হইতো, একটা হাদিসে আসছে যে নিচের খেজুরগুলা একরকম থাকতো আর উপরের খেজুর আরেক রকম থাকতো। আপনি এটা বেচতে পারবেন, বাট এটা কমিউনিকেশন করে দিতে হবে যে ভাই আমার উপরের খেজুরগুলা কিন্তু এরকম, নিচের খেজুরটা ওই রকম। কিন্তু আপনি না বলে
এটা দিতে পারবেন না, দাম দিয়ে যাবে। হ্যাঁ। সো এই প্র্যাকটিসটা আসলে এই আনএথিক্যাল প্র্যাকটিস আগে থেকে ছিল আমাদের এই দেশে অনেক বেশি। কারণ বলবো যে আসলে আমাদের সেলাররাও ওইভাবে অত শিক্ষিত না, বিশেষ করে এগ্রি যারা বিজনেসম্যান ছিলেন আছেন এখনো। আসলে একটা প্রোডাক্ট মিথ্যা বলে বেচাটা কিন্তু একজন বিজনেসম্যানের জন্য বড় ক্ষতি। অবশ্যই অবশ্যই। কারণ আপনি একদিন ঠকে তার কাছে যাবেন আর ওই সেলারের কাছে যাবেন না, অবশ্যই না। তো এইটা যারা সচেতন বা জানে এরা কখনো কিন্তু এই মিথ্যার আশ্রয় নিবে না, লং রানে বিজনেস করার জন্য যায় না। আপনি একটা ওয়ান টাইম ব্যবসা দিয়ে তো আপনি আসলে ব্যবসা টিকে দিতে পারবেন না, অবশ্যই সাস্টেনেবল হবে না। আপনাকে রিকারিং বা যারা রিপারচেস রিপিট কাস্টমার লাগবে। ব্যবসা আসলে রিপিট কাস্টমারের উপরে ডিপেন্ডেন্ট থাকে। রাইট। সো রিপিট কাস্টমার কখন হবে? আপনি মিথ্যা কথা বলবেন, খারাপ জিনিস ধরা দেবেন, রিপিট কাস্টমার তো আসবে না। অবশ্যই। সো এইটা কিন্তু বিজনেসম্যানের আগে বড় লস, আনএথিক্যাল প্র্যাকটিসটা। এইটা ওরা কেন করে? ওই যে শিক্ষার অভাবের কারণে এটা করেছে। সো আমি মনে করি যে এই জায়গাটা আমাদের তরুণদের, শিক্ষিতদের, এথিক্যাল পার্সনদের আসলে আসা উচিত, এই প্র্যাকটিসটা পরিবর্তন করা উচিত। একটা ভালো প্র্যাকটিসের জায়গায় আমাদের বিজনেসটাকে নিয়ে আসা উচিত। আমাদের বিজনেসম্যান মানেই এটা একটা গালির পর্যায়ে যায়, ধান্দা করো না। হ্যাঁ, বিজনেস মানে ধান্দা, একটা নেগেটিভ ওয়ার্ড। এক্স্যাক্টলি। সো এইটা পরিবর্তনের জন্য আসলে আমাদের ইয়াংদের এগিয়ে আসা খুবই উচিত, এবং তাদের কাছে অনেক স্ট্রেংথটা অনেক বেশি। উইকনেস আছে, স্ট্রেংথ হচ্ছে যে তাদের কমিউনিকেশন ক্যাপাসিটি ভালো, তাদের কাছে ইন্টারনেট আছে। অবশ্যই। হ্যাঁ, তো তারা পৃথিবীর সমস্ত কন্টেন্টে কিন্তু অ্যাক্সেস আছে, যেটা গ্রামের একটা কৃষকের নাই। তারপরে কাস্টমার বেসটা অনেক ভ্যাস্ট। হ্যাঁ, একটা গ্রামের কৃষক কিন্তু ওই ব্যাপারীর কাছে সে বন্দি, ব্যাপারীর কাছে বেচতে হবে। কিন্তু একজন শিক্ষিত তরুণ কিন্তু অনেকগুলো চ্যানেলে সে গরু বা তার যে অ্যাগ্রো প্রোডাক্ট এগুলো বিক্রি করতে পারতেছে। সো তরুণরা আসা এটা খুবই ভালো একটা ইন্ডিকেশন। টেকনোলজিকে ভালো ইউজ করতে পারে বিশেষ করে তরুণরা। এক্স্যাক্টলি। হ্যাঁ, তাহলে এই যে তরুণরা তো আসলো ভালো কথা, কিন্তু অনেক সময় আসার পরে কি হয়, তারা বুঝে উঠতে পারে না যে কোনটা আসলে সঠিকভাবে হচ্ছে নাকি হচ্ছে না। মানে তাদের উইক পয়েন্ট গুলা বা স্ট্রেংথের জায়গাগুলো নিয়ে একটু যদি বলতেন। সো এটা তো আসলে আমাদের শুরু থেকে তো আমরা স্ট্রেংথ উইকনেস নিয়েই আসলে আলাপ করছি। এখান থেকে অনেকগুলা বিষয় অলরেডি উঠে এসেছে। আর যারা ইয়াং যারা আসতেছেন, তো তাদের ক্ষেত্রে অনেকগুলা চ্যালেঞ্জ আমরা ফেস করি, মানে যেটা আমি নিজে ফেস করেছি। যে বললাম, বিশেষ করে আমাদের গরু সেক্টরে প্রচুর মিথ্যা কথা বলতে হয়, খারাপ জিনিসকে সঠিক বলে বেচে। হ্যাঁ, আমরা কিনতে যে ঠকি, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমাদের আবার অনেক স্ট্রেংথ আছে। যেটা বললাম যে আমরা ভ্যালু এডিশনটা বুঝি, ভ্যালু এডিশন করে বিক্রি করাটা বুঝি, ওই কাস্টমার বেজ আমাদের আছে। তারপর ওই যে আমাদের ইন্টারনেট আছে, আমাদের অনেক বড় ক্লায়েন্ট বেজের কাছে আমরা যেতে পারি। তো আমার মনে হয় এই স্ট্রেংথগুলো ইউজ করে আমাদের তরুণ যারা আছে তাদের আসলে এই যে একটু ডিফারেন্ট ওয়েতে চিন্তা করা, যে ভ্যালু এডিশন করা, মানে টিপিক্যাল ওই যারা বিজনেস আছে ওইটা বৃত্ত থেকে সেলসের ক্ষেত্রে কিছু ইনোভেশন আনা, সার্ভিসের ক্ষেত্রে কিছু ইনোভেশন আনা, প্রোডাক্টের ক্ষেত্রে কিছু ইনোভেশন আনা। হ্যাঁ, যেমন আমরা যদি আমাদের এক্সাম্পলই দেই, যে আমরা গরুর খামার যখন শুরু করি, ঈদের গরু বেচি, সবাই কি করে যে লাইভ গরু বিক্রি করে, গ্রাম থেকে গরু কিনে ওইটা শহরে বিক্রি করছে, লাইফ টু লাইফ সেল। তা আমরা ওই ঈদের ক্ষেত্রেই কিন্তু ওইখানে অনেকগুলা ইনোভেশন বা অনেকগুলা সার্ভিস অ্যাড করলাম। আমরা কসাই সার্ভিস অ্যাড করলাম, তারপরে ছাগল অ্যাড করলাম, তারপরে শরিকানা যেটা ওইটা অ্যাড করলাম, হোম ডেলিভারিটা অ্যাড করলাম। সো এইরকম কিন্তু অনেকগুলা সার্ভিস আমরা ওইখানে অ্যাড করলাম। তা প্রোডাক্টের ক্ষেত্রে আমরা ইউজুয়ালি যে গরুগুলা অনেক মোটাসোটা, চর্বি বেশি হচ্ছে, এখনকার যে ফ্যাটেনিং যে প্র্যাকটিসটা, আমরা ওই জায়গা থেকে মানুষকে ওই যে ন্যাচারাল খাবারে বড় হওয়া গরু, এই জিনিসটা আমরা প্রোডাক্টে একটা নিশ সিলেক্ট করলাম, যে যারা ন্যাচারাল জিনিস পছন্দ করে, প্রাকৃতিক জিনিস, কোনো আর্টিফিশিয়াল কেমিক্যালের ইউজটা অপছন্দ করে। তো ওই সেগমেন্টটাকে আমরা টার্গেট করে ওই জায়গায় কিছু ইনোভেশন বলেন বা প্র্যাকটিসের চেঞ্জ নিয়ে আসলাম, যে আমরা ভাই ওই হাটের কম্পিটিশনেই যাব না, আমাদের এই যে সেগমেন্ট আছে এই সেগমেন্টে আমরা সেল করব। এরপরে আমরা ভ্যালু এডিশনে গেলাম। আমরা মাংসের ক্ষেত্রে, যেটা আপনি একটু আগে বলেছিলাম, যে আমরা রেস্টুরেন্ট বিজনেসে ঢুকলাম। বিফলা নামে আমাদের একটা রেস্টুরেন্ট চেইন আছে। এটা শুরু হয়েছে আসলে অ্যাগ্রো থেকেই। অ্যাগ্রোতে আমরা যে বললাম না, ডে ওয়ান থেকে আমরা ভ্যালু এডিশনে, আমরা যখন 22 সালে রেগুলার, 21 সালে কিন্তু আমরা ছিল ওটা পাইলট প্রজেক্ট, 3 মাসের একটা প্রজেক্ট ছিল। তো ওইটা যখন আলহামদুলিল্লাহ সাকসেসফুলি আমরা করলাম, তখন 22 সাল থেকে আমরা রেগুলার ফার্মিং এ গেলাম। আমরা শেড ভাড়া করে
মানে ফুল টাইম ফার্মিং এ ঢুকলাম। তো তখন ডে ওয়ান থেকে আমরা কিন্তু ভ্যালু এডিশনে গেছি। ওই যে আমাদের 1000-1200 ক্লায়েন্ট বললাম না, যারা আমাদের থেকে মধু, তেল, মশলা নিত, ওদের কাছে আমরা বললাম যে ভাই আপনি তো বাজার থেকে গরুর মাংস কিনছেন, আপনি আমার থেকে নেন, আমি দেশি গরু, ষাঁড় গরু দিচ্ছি, ওজনে কম দিচ্ছি না, আপনার পানি দিচ্ছি না, হ্যাঁ, এবং ভালো একটা প্যাকেজিং করে হোম ডেলিভারি বাসায় পাঠায় দিচ্ছি। সো আমরা ওই ডে ওয়ান থেকে কিন্তু ভ্যালু এডিশন শুরু করেছি। এবং এরপরে আমরা মাংস বিক্রি করতে যেয়ে দেখলাম যে আমাদের এই যে স্পেয়ার পার্টস, যেটা গরুর ক্ষেত্রে বলি যে কলিজা, পায়া, মগজ, ভুঁড়ি, এটার প্রপার প্রাইস পাচ্ছিলাম না, হ্যাঁ, বা হয়তো দেখা যায় যে ভালো দামে বিক্রি করতে পারছিলাম না। তখন আমরা ওই জায়গাটা থেকে চিন্তা করলাম যে এটা কিভাবে ভ্যালুয়েট করা যায়। আর যেহেতু রেস্টুরেন্টে আমরা নিজেরাও খাই, দেখি যে এই পায়া, কলিজা এগুলোরই চাহিদা বেশি থাকে, মগজ সব জায়গায় পাওয়া যায় না। কিন্তু আমরা চিন্তা করলাম যে তাহলে আমরা এটা একটা স্টার্ট করি না কেন। তখন আমাদের পাশে একটু জায়গা ছিল খালি, ওইখানে এক্সপেরিমেন্টালি এটা করলাম যে এখানে সব গরুর আইটেম পাওয়া যাবে, নামও দিলাম বিফওয়ালা, বিফ আইটেম শুধু, এবং গরুর পা থেকে মাথা পর্যন্ত সব আইটেম। তো দেখলাম যে এটা আমাদের খুব হিট করলো, আলহামদুলিল্লাহ। সো দেখেন এখানে যে ওই যে ভ্যালু এডিশনের যে প্রসঙ্গটা আসলাম, আমরা একটা গরু লাইফ টু লাইফ যদি সেল করি, গ্রাম থেকে কিনে শহরে বিক্রি করলাম লাইভ গরু, গ্রামে হয়তো 600 টাকা কিনলাম, শহরে এটা 650 টাকা কেজিতে আমরা বিক্রি করলাম লাইভ গরু। আমরা যখন এটা মাংস করছি, ভ্যালুয়েট করছি, তখন কাঁচা মাংস আমরা কিন্তু ধরেন এটা 700, 750, 800 টাকায় বিক্রি করতে পারছি। মানে 1 কেজিতে আমরা কিন্তু 100-150 টাকা লাভ করতেছি, বেশি লাভে বিক্রি করতে পারছি। এখন আমরা যখন এটা রান্না করে বিক্রি করছি, দেখেন এটা মজাটা, এটা আমরা 1400, 1500, ইভেন 2000 টাকা পর্যন্ত কিন্তু এটা বিক্রি করতে পারছি মাংসটা, এবং পাবলিক উইলিংলি এটা আমাদেরকে দিচ্ছে। এমন না যে আমরা জুলুম করতেছি, কারণ আমরা সার্ভিস অ্যাড করেছি, ওখানে ভ্যালু অ্যাড করেছি, আমরা ওটা রান্না করে ওইটা দিচ্ছি। আমরা যেমন গরুর মাংসের আচার 2000 টাকা, 2400 টাকা আমরা কেজি বেচি, এটা মানুষ মানে খুঁজে খুঁজে নেয়, হ্যাঁ। সো ওই দেখেন আপনার একই জিনিস, একই প্রোডাক্ট, ভ্যালু এডিশনের কারণে কিন্তু ডাবল, 2.5 গুণ আপনি বেশি প্রফিট মেক করতে পারতেছেন। আমাদের উইকনেস আছে, আমরা পদে পদে ঠকি, আমরা গরু কিনতে গেলে ঠকি, গরু ঢাকায় নিয়ে আসতে গেলে আমাদের খরচ বেশি হয়। আপনি হয়তো গ্রামের ব্যাপারী, আপনার কাছে 12,000 টাকা ট্রাক ভাড়া নিচ্ছে, আমাদের কাছে পায়া বসে এই যে বাবু পাইছি, সৌরে বাবু, হ্যাঁ, 14,000, 16,000 টাকা নিচ্ছে। তো আমরা এইসব জায়গায় ঠকি, বাট আমাদের আবার স্ট্রেংথের জায়গা হচ্ছে এটা, ভালো, হ্যাঁ। গ্রামের যেটা ওই ব্যাপারের, ওর কিন্তু এটা নাই, ওর ওই গরু কিনে ওইটা ডেভেলপ করে ওকে আবার হাটে যেতে হয়। আমরা ঘরে বসে গরু বিক্রি করতেছি অনলাইনের মাধ্যমে, হ্যাঁ, অনলাইন হোক, অনলাইন থেকে আমরা লিড আনি, আমাদের যে নেটওয়ার্ক আছে ওইখান থেকে আমাদের সেল হয়। সো এটা আমাদের একটা স্ট্রেংথের জায়গা। সো যারা আসলে এই ইয়াং আছেন, আমাদের এই যে উইকনেস স্ট্রেংথ আগে অ্যানালিসিস করতে হবে, বের করতে হবে, খুঁজে বের করে ওই অনুযায়ী আপনাকে আসলে অ্যাকশন প্ল্যানে যেতে হবে। সবাইকে বলবো না যে আপনি রেস্টুরেন্ট দেন বা মিষ্টির দোকান দেন, এমন না। আপনার যদি ওই জায়গায় স্ট্রেংথ থাকে, বাট ভ্যালু এডিশনে যেতে হবে। ভ্যালু এডিশনে যাওয়ার সুযোগ থাকলে দেন ইউ শুড কাম টু এগ্রি বিজনেস বা এই খামারি বিজনেস, আদারওয়াইজ নট। অন্য ব্যবসা করেন ভাই, খুবই ভালো ভাই, দুর্দান্ত। মানে মনে হচ্ছে যে এখন আমার বিজনেস আর একটু নেমে পড়া উচিত। ভাইয়া তাহলে এই যে এতগুলা জিনিসকে এক জায়গায় করে মার্কেটিংটা কিভাবে করা হয় আপনার? ওয়েল, এটা খুব ভেরি গুড কোশ্চেন। তো এই মার্কেটিং নিয়ে কিন্তু আমরা শুরু থেকে আছি। ওই যে বলেছিলাম না যে আগে আপনার শুরুটা মার্কেট রেডি করতে হবে, তারপরে বিজনেসে আসতে হবে। আমাদের যেহেতু একটা রেডি মার্কেট ছিল, এরপর আমরা এই বিজনেসে এসে আমরা এই মার্কেটিং এর ক্ষেত্রেও ওই কয়েকটা জিনিস প্রায়োরিটি দিই। একটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক মার্কেটিং। আমি যেমন জাহাঙ্গীরনগরের অ্যালামনাই, জাহাঙ্গীরনগর থেকে পড়াশোনা করেছি, ঢাকা কলেজে ইন্টার পড়েছি। আমার স্কুলের যে ফ্রেন্ড, আমার পরিচিত সার্কেলেই আমার 70-80% গরু সেল হয়ে যায়, হ্যাঁ। আর বাকি যেটা থাকে ওইটা দেখা যায় তাদের রেফারেন্সে কারো না কারো মাধ্যমে হচ্ছে। সো প্রথম হচ্ছে যে আপনার নেটওয়ার্কটা, হ্যাঁ, প্লাস হচ্ছে সেকেন্ড যে আপনার এই যে কন্টেন্ট গুলো আমরা করছি, যে আজকে পডকাস্ট হোক, আমার নিজের একটা পডকাস্ট আছে, বা আমরা প্রচুর কন্টেন্ট দেই, হ্যাঁ। সো এই কন্টেন্ট গুলা থেকে আমরা অনেক কনভার্সন পাই বা লিড পাই। সো আর এগ্রি কন্টেন্ট, এগ্রিতে আরেকটা বড় এই সুবিধা আছে, মানে অনলাইনে কিন্তু মানুষ প্রচুর এগ্রি কন্টেন্ট দেখে, হ্যাঁ, এবং এগুলো প্রচুর ভিউ হয়, হ্যাঁ। এগ্রি কন্টেন্টের মানুষের এই কয়েকটা কন্টেন্ট, কয়েক ধরনের কন্টেন্ট, যেমন আপনার খাবারের কন্টেন্ট মানুষ দেখে, তারপর ট্রাভেলের কন্টেন্ট, আরেকটা কন্টেন্ট হচ্ছে কিন্তু এই যে আপনার এগ্রি কন্টেন্ট গুলো। আমরা প্রচুর এরকম কন্টেন্ট দিই। আমরা যখন গরু কিনছি তখন হাটে যাওয়ার
কন্টেন্ট দিই, আনার পরে এই যে টেক কেয়ার করা, কি খাবার দিচ্ছি, কিভাবে দিচ্ছি, তারপর প্লাস অনেক এডুকেটিভ কন্টেন্ট আমরা দিই, কাস্টমার অ্যাওয়ার করা, হ্যাঁ, যে একটা গরু চেনার উপায়, ভালো গরু স্টেরয়েড ফ্রি গরু কিভাবে চিনবো, হ্যাঁ, সো এরকম অনেক এডুকেটিভ আমরা কন্টেন্ট দেই। এইগুলা থেকে এখনই জানা লাগবে যে ভালো করে আপনি চেনার উপায় কি। এইগুলা থেকে আমাদের অনেক আছে। আমরা আলহামদুলিল্লাহ আমরা এই গরুর খামার শুরু করার পর আমরা 1 টাকা কোথাও পেইড স্পেন্ড করি নাই, যে ফেসবুক বুস্ট করা বা ইউটিউবার আনা, বাট জিনিসটা অত ফ্রি না। আমরা সারা বছর এটার পিছনে কিন্তু এফোর্ট দেই। আমরা ওই যে নেটওয়ার্ক গুলা মেনটেন করি, আমার স্কুলের নেটওয়ার্ক, ভার্সিটির নেটওয়ার্ক, ওদের সাথে কমিউনিকেশন থাকে আমার, তারপরে বিভিন্ন এই যে কন্টেন্ট বললাম, সারা বছর আমরা কন্টেন্ট দিই কিন্তু, হ্যাঁ, এইগুলা থেকে আমরা বছরের ওই সময়টা যে আউটপুটটা পাই। বাট আমাদের টাকা স্পেন্ড করতে হয় না, ডিরেক্ট টাকা স্পেন্ড আমরা করতে হয় না। তো এটা যারা এই যে ইয়াং আছেন, এন্টারপ্রেনার আছেন, তারা এই যে পার্সোনাল ব্র্যান্ডিং বা এই কন্টেন্টে ফোকাসড হবেন, তাহলে আপনার গরুটা সেল করাটা বা গরুর যে প্রোডাক্টগুলা, বাই প্রোডাক্টগুলা, এগুলো সেল করাটা ইজি হবে অনেক। ভাইয়া, প্রত্যেক বছর আসলে কোরবানির টাইমে আসলে আমাদের গরু চিনতে খুবই অসুবিধা হয়। মানে খুবই কমন যে আমরা আসলে যারা মানে কাস্টমার থাকে তারা কি করে গরু হাটে গিয়ে বুঝে উঠতে পারি না কোনটা ভালো গরু কোনটা। বিশেষ করে এটা তো আপনারা ভালো জানেন যে কি পরিমাণ দালালদের চক্রে পড়া লাগে আসলে। আর গরুর ইয়ার মধ্যে গেলে দেখা যায় যে প্রতি দুইজনই খামারের সাথে 2-3টা করে দালাল থাকে। তো গরু আসলে চেনাটা খুবই টাফ ব্যাপার, এটা ক্ষেত্রে খুবই কঠিন ব্যাপার। আর বাহ্যিক চোখ দিয়ে তো আরো কঠিন ব্যাপার। এটা চেনার উপায় কি আসলে, বিশেষ করে যারা আমরা কাস্টমার আছে তাদের ক্ষেত্রে? ওয়েল, মানে একজন, মানে আমি নিজেও তো একজন আসলে ক্রেতা। ফার্স্ট অফ অল আমি হয়তো আজকে গরুর ব্যবসা করছি, আমার তো 10 জায়গা থেকে কিনতে হয়। সো এই এপিসোডটা থেকে আমাদের কাস্টমাররাও আসলে অনেক কিছু নেওয়ার আছে বা তাদের জন্য আসলে বলার আছে। কারণ বিইং এ কাস্টমার কিন্তু আমাদের প্রত্যেক বছর অ্যাটলিস্ট বছরে একবার হইলেও কিন্তু গরু কিনতে যেতে হয় আমাদের হাটে, কুরবানির সময় হোক, আর বছর অন্যান্য সময় তো অনেক অকেশনালি যেতে হয়। সো কুরবানির সময় সবার একটা ইচ্ছা থাকে বা পছন্দ থাকে যে একটা দেশি সুস্থ ষাঁড় গরু কিনবো, হ্যাঁ, একটু কম দামে, এইটাই প্রায়োরিটি থাকে, হ্যাঁ, যে ভালো গরু, ভালো ডিল পাবো। সো এইখানে আসলে এই কন্টেন্ট আসলে অনেক কন্ট্রোভার্সি আছে। আমি আমার প্রায়োরিটি যদি বলি বা আমার কাস্টমার সেগমেন্টের কথা যদি বলি, যে আপনি গরু চেনা, আমরা যেমন ন্যাচারাল খাবারে গরু বড় করি, এই গরুগুলা কিন্তু খুব বেশি হৃষ্টপুষ্ট হবে না। হ্যাঁ, গরুর দেখবেন যে পেটের এই জায়গাটা একটু চাপা থাকবে, তারপর রিপ 3টা ভিজিবল থাকবে, তাহলে বুঝবেন যে ওটাতে চর্বির পরিমাণ কম আছে। আমরা মানুষের ক্ষেত্রে কি বলি, যে যার অনেক বেশি ভুঁড়ি মোটা, হ্যাঁ, সে কি হেলদি একজন মানুষ? অবশ্যই না। হেলদি মানুষ কারা? যে 6 প্যাক থাকবে, পেটটা চাপা থাকবে, চেস্ট ওয়াইড থাকবে, তাই না, মাসেল ভালো থাকবে। সো গরুর ক্ষেত্রেও সেম। আমরা খুব বেশি যদি নাদুস নুদুস এই গোলগাল গরু দেখি, এটাতে চর্বির পরিমাণটা বেশি থাকে। আপনি যদি লিন মাংস চান, সেক্ষেত্রে আপনার দেখতে হবে যে পেট চাপা আছে একটু, তারপর রিপ আছে। এইটা নিয়ে আমরা অনেক ফাইট করেছি, অনেক স্ট্রাগল করেছি, আমাদের নিজেদের কাছেও খুব ইয়ে লাগতো। সবার গরু কি সুন্দর গোল, একদম ফুলা ফাপা। আমাদের গরু আমরা অনেক খাওয়াইছি। আমাদের দেখা যায় কিছু সময় আছে যে আমরা খাবার ফালাই রাখছি সারাদিন, তাও গরু দেখি ওইরকম গোল হয় না। হ্যাঁ, পরে এটা আমরা অনেক রিসার্চ বা অনেক এক্সপার্টদের সাথে যারা আমাদের মতো করে চিন্তা করে কথা বলে দেখলাম যে এইটাই আসলে ন্যাচারাল। এবং মানুষের ক্ষেত্রে যেটা দেখলাম যে পেট চাপা থাকবে, লিন ফিগার, মানে ও হেলদি মানুষ। গরুর ক্ষেত্রে সেম। সো ও খুব বেশি নাদুস নুদুস গরুতে যাওয়া উচিত হবে না। প্লাস হচ্ছে যে দেশি ব্রিড গুলো আসলে করে কিভাবে আসলে, এগুলো কি হয় আসলে একটু পিছনে? এটা আমরাও জানি, আমাদের কাস্টমারকে আমরা ওইভাবেই লিটারেট করি। অনেকে এসে বলে যে ভাই গরু তো শুকনা, এসে ভাই আমি আপনার এই গরু 15 দিনে আমি ফুলাই দিতে পারবো। এটা জানা দরকার আসলে। এখানে অনেক ম্যাল প্র্যাকটিস আছে ভাই। আমাদের এই সেক্টরে স্টেরয়েড দেওয়া হয় ডিরেক্টলি, যেটা কুরবানির আগে খুব ওয়াইড স্প্রেড ইউজ। এটার স্টেরয়েড দিয়ে যেটা করে, মানে এটাকে টক্সিক বানায় ফেলে গরুটাকে। মানে স্টেরয়েডটা কিভাবে কাজ করে, ধরেন আপনার কিডনি বিকল হয়ে গেলে, যারা কিডনির পেশেন্ট দেখবেন তাদের হাত পা ফুলে যায় না, তাদের রেচনতন্ত্রটা কিন্তু ঠিকভাবে কাজ করে না, তার হাত পা ফুলে যাচ্ছে। গরুকে ঠিক এই কাজটা করা হয়, ওর রেচনতন্ত্রটা পিক করে দিয়ে ওর ফাইবারে পানি আনা হয়। হ্যাঁ, এবং দেখবেন যে গরুটা ফুলা ফুলা লাগে, কিন্তু ও আসলে তো অসুস্থ। আপনি একটা পা ফুলা লোককে কি ওকে হেলদি বলবেন? না, অবশ্যই। অথচ আপনি একটা মোটা ফুলা ফাপা গরুকে আপনি ভাবতেছেন এটা অনেক বড় গরু, জিতছি, হ্যাঁ, কিন্তু আসলে তো আপনি ওটা পানি কিনে নিয়ে যাচ্ছেন।
আমি আমার আব্বাকে দেখতাম গরুর বাজারে গেলে আপনার চাপ টিপ দিয়ে, হ্যাঁ, বোঝা যায় যদি ব্যাক করে তাহলে ভাবে যে ভালো গরু না। এরকম কিছু ইন্ডিকেশন আছে। তো যেটা হচ্ছে যে এখন দেখবেন ওই স্টেরয়েড গরুর চেনার একটা বড় উপায় হচ্ছে যে ওর ওই যে ফাইবারে বললাম না যে পানির পরিমাণটা বেশি থাকে, এখন অনেক গরুতে দেখবেন যে রান্না চুলায় দেওয়ার সাথে সাথে খুব দ্রুত সিদ্ধ হয়ে যায় এবং মাংসটা খুলে খুলে আসতেছে, আচ্ছা আচ্ছা, টেস্ট থাকে না, কারণ তোর বডিতে পানির পরিমাণ বেশি, ময়েশ্চারের পরিমাণ বেশি ওর ফাইবারে। হ্যাঁ, ওই যে রেচনতন্ত্রের যে ময়লা বা পানি ওইটা শরীরে আটকায় গেছে। হ্যাঁ, তো ওইটা রান্না করার সময় আপনি বুঝতে পারবেন। সো খুব বেশি ফুলা ফাপা এগুলো তো আমরাও পারি করতে, কিন্তু আমরা কাস্টমারদেরকে ওইটাই বুঝে যে ভাইয়া এটা আমরা করি না, আমাদের গরু এইরকম, এটা হেলদি। এবং আপনি যদি, আমরা গ্যারান্টি দিই, আপনি যদি যেদিন কুরবানি দিবেন রান্না করে তারপরে আমাকে ফিডব্যাক দিবেন। অনেকে হয় কি কুরবানির গরু কিন্তু একটা সাইকোলজিক্যাল প্রেশার থাকে, দেখা যায় ঢাকার ফ্ল্যাট অ্যাপার্টমেন্ট বাড়িতে সব ফ্ল্যাটের গরু থাকে, সবাই কম্পেয়ার করে যে আরে অমুক ফ্ল্যাটে দেখছো কত বড় গরু কিনছে কত কম দামে, আর তুমি কি গরু নিয়ে আসছো, এটা শুকনা গরু, হ্যাঁ এত টাকা নিচ্ছে, তোমাকে ঠকাইছে। তো আমরা এই কাস্টমারকে ওইটাই বলি, রাতের বেলা আপনি আমাকে ফিডব্যাক দিবেন ভাইয়া খাবার পরে মাংসটা, যে আপনি ওই ছোটবেলার টেস্টটা পাইছেন কিনা, ওই যে কচকচা মাংস, চর্বি কম। আমি গতবার আমার ওই যে বাড়িওয়ালায় দেখলাম যে আমি কুরবানির ওই দিন ফাঁকে দিয়ে গেছি বাসায়, যে দেখি যে 20 কেজির মতো চর্বি সে আলাদা করে রাখছে। হ্যাঁ, এত বেশি চর্বি, আর আমাদের গরুতে 1 কেজি 2 কেজি চর্বিও হয় না। হ্যাঁ, তো আমরা ওই রাতের বেলা তাকে ওই গ্যারান্টি দিই যে আপনি রাতে খেয়ে যদি আপনার কাছে মনে হয় যে না গরুর মাংস ভালো হয় নাই, চর্বি বেশি হয়েছে, ফাইবারে পানির পরিমাণ বেশি, তাহলে আমরা টাকা ফেরত দিয়ে দিব আমাদের। তো এইটা আমাদের অনেক স্ট্রাগল করতে হয়েছে। তো যেটা বলবো যে আমাদের মতো যারা চিন্তা করেন তারা এই জিনিসটা দেখবেন। আর আরেকটা, তারপর আরো কিছু ইন্ডিকেশন আছে, যেমন নাকটা ভেজা থাকবে। হ্যাঁ, এই যে নাক যে কালো অংশটা ওইটা দেখবেন যে ভেজা থাকবে, একটু পর পর চাটে, সুস্থ গরুর একটা বড় ইন্ডিকেশন। তারপরে একটু হাঁটায় দেখা, অনেক গরু খুঁড়া থাকে, খুঁড়ায় খুঁড়ে হাঁটে, রোগ থাকে, বা অনেক সময় আঘাত পায় ওই ট্রান্সপোর্ট করার সময়, ট্রাক থেকে উঠানোর বা নামানোর সময়, ওইটা একটা ইন্ডিকেটর আছে। প্লাস কিছু বেসিক যে খুঁত, অনেক গরুর কান কাটা থাকে, বা অনেকগুলো যে অন্ড্রকোষ যেটা অনেকের একটা থাকে অনেক গরুর, এগুলো একটু বেসিক জিনিসগুলা চেক করা, লেজ কাটা আছে কিনা, চামড়া কোনো খুদ আছে কিনা, এই জিনিসগুলা দেখা। হ্যাঁ, আর সবচেয়ে যে বড় আসলে ভাই গরু চেনার চেয়ে গরুর পেছনের মানুষটাকে চেনা। হ্যাঁ, আপনার যদি যত ইন্ডিকেশনই থাকুক, যত এক্সপার্টই হোক, গরুর পেছনের মানুষটা যদি ভালো না হয় আপনি ভালো গরু কখনোই পারবেন না। তো এটা আসলে অনেক ডিফিকাল্ট, বাট এটা যেটা বলি যে আপনি একটু ট্রেসেবল জায়গা থেকে কিনেন গরুটা, যে জায়গাটাকে আপনি ওই লোকটাকে ধরতে পারবেন। এটা আমি বলতেছি না, আমাদের খামারগুলাই এই সুবিধাটা আছে, কারণ আমরা চাইলেও আনএথিক্যাল প্র্যাকটিস করতে পারবো না, স্টেরয়েড দিতে পারবো না, কারণ কাস্টমার তো আমাকে এসে, আমার তো ফিক্সড একটা জায়গা আছে, আমার ফোন নাম্বার আছে, অ্যাটলিস্ট ফোন দিয়ে তো বলবে যে ভাই এটা কি গরু দিলেন। সো আমরা এই প্র্যাকটিসটা এমনি চাইলেও করতে পারবো না। সো এইরকম ট্রেসেবল জায়গা থেকে, আমি বলবো না যে খামার থেকেই কিনেন, আপনি গ্রামের যে গৃহস্থ আছে যাকে আপনি ধরতে পারবেন যে তুমি আমার গরুটা প্রয়োজন, আমি তোমাকে 5,000 টাকা বেশি দিব, কিন্তু আজে বাজে জিনিস খাওয়াবো না। আরেকটা এখন খুব কমন বাজে প্র্যাকটিস হচ্ছে যে ব্রয়লারের ফিড খাওয়ানো হচ্ছে গরুকে। হ্যাঁ, এবং এটা খুব দ্রুত গরু গেইন হয়, কিন্তু এটা গরুর স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। ব্রয়লারের ফিড ব্রয়লারের জন্য ঠিক আছে, বাট এটা গরুর জন্য ঠিক নাই। আপনি কি এখন ঘাস খেতে পারবেন? না, অবশ্যই না। ঘাস হচ্ছে গরুর জন্য ঠিক, আমাদের জন্য ভাত বা এই খাবারগুলো। এখন মুরগির জন্য যে ফিডটা বানানো হচ্ছে ওইটা অনেক হাই ক্যালোরির একটা ফিড, অবশ্যই ওইটা গরুকে দিয়ে খুব দ্রুত বাড়ানো হচ্ছে। এখানে আপনাদের খামারের সবচেয়ে নেগেটিভ কিছু কোরবানির টাইম আসলে এটা দেখা যায়, সেটা হলো কি আপনাদের গরুর দাম অনেক বেশি রাখেন এবং এটা খুবই কমন ধারায় হয় যে আপনাদের কি হয়, গরুগুলা কালারের কারণে গরুর দাম বাড়িয়ে দিচ্ছে। আমি অনেক খামারকে দেখছিলাম, আমি কারণ নাম নিচ্ছি না, এই কালারটা সুন্দর, এইটার পিছনে অনেক রহস্য, কারণ এটা ভালো জাতের গরু, ওদের বংশ ভালো। এইটা কখনো কি দামের উপর ডিপেন্ড করে যে এটার বংশ ভালো যার কারণে দাম বেশি হবে, কালার সুন্দর যার কারণে দাম বেশি হবে, দেখতে সুন্দর যার কারণে দাম বেশি হবে? এইটা আপনারা তো অনেক বড় পার্থক্য তৈরি করে ফেলেন আমাদের নর্মাল কাস্টমারদের সাথে একটা অন্য কাস্টমারদের। অবশ্যই এখানে পার্থক্য থাকবে, মানে খামার থেকে, এই জন্য আমি বলি না সবাইকে খামার থেকে গরু কিনতে। খামারটা আমরা একটু এক্সক্লুসিভ, আমাদের খরচটা অনেক বেশি, এবং এই জন্য দেখবেন যে খামারিরা কম দামের গরু করে না, কারণ আমাদের তো অনেক বেশি খরচ হয়। একটা লো ইল্ডের গরু, দেশি গরু দেখবেন খুব কম করে,
খামাররা বড় বড় গরু করে, যেটা ইল্ড বেশি। ইল্ড মানে হচ্ছে যে ইল্ড মানে হচ্ছে যে আপনি ধরেন 5 কেজি খাবার দিলেন একটা গরুকে, দেশি গরুগুলোর গ্রোথ হবে হয়তো মাসে 10 কেজি। কিন্তু এই সেম 5 কেজি খাবার দিলে একটা ফ্রিজিয়ান বা জার্সি বা শাহিওয়াল দেখা যাবে যে ও 30 কেজি 40 কেজি বাড়তেছে, মানে হাই ইল্ডের গরু মাংস বাড়তেছে। হ্যাঁ, সো এই লো ইল্ডের গরুগুলা কিন্তু খামারের জন্য লস প্রজেক্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা। কারণ ওই যে আপনি 5 কেজি খাওয়ায়া পাচ্ছেন 10 কেজি গ্রোথ মাসে, আর 5 কেজি খাওয়ায়া পাচ্ছেন 30 কেজি গ্রোথ, তাহলে 30 কেজিটা আপনার জন্য বেশি ফিজিবল না? দুইটার তো সেম খরচ আমাদের। সো এই জন্য খামারিরা বড় বড় গরু করে, একটু সুন্দর গরু করে। হ্যাঁ, আপনার এটা কিনতেও তো ভাই বাজারে আপনি যাবেন যে লাল গরু বা সুন্দর গরু আর একটা ডিসকালার গরু, আপনার প্রাইসে অনেক পার্থক্য থাকে কেনার সময়। এটা আপনি শার্টের ক্ষেত্রে দেখেন না, আপনি নিউ মার্কেটের একটা শার্ট একটা বসুন্ধরা সিটি বা যমুনা ফিউচার পার্কের শার্ট কি একই প্রাইসে বিক্রি হয় না? সো গরুর ক্ষেত্রেও এই ডিফারেন্সটা ডেফিনেটলি থাকবে, প্লাস ব্রিডের বিষয় থাকে। একটা সুন্দর লাল শাহিওয়াল গরু, হ্যাঁ, ওইটার সাথে একটা দেশি গরুর কি কখনো তুলনা হবে? প্রাইসেও হবে না, ওইটার মেনটেনেন্স যে খরচ। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আরেকটা যে বড় ইস্যু যেটা আমাদের অলরেডি আলোচনায় চলে এসেছে, যে ওই যে ম্যাল প্র্যাকটিস গুলা, গরু তো আমরা সবাই চোখ দিয়ে আসলে জাজ করি যে ঘাট থেকে এত বড় গরু কিনলাম 1 লাখ টাকা দিয়ে, আর সাগর ভাই থেকে কি একটা ছোট গরু নিল 1 লাখ টাকা নিল, তো ঠাকুর ভাই তো ঠকাইলো, ওনার দাম বেশি। কিন্তু আসলে ওটা ওই দেখার পার্সপেক্টিভ। ওই বললাম না, আমরাও তো ওই রকম হদল কুতকুত করতে পারি, আমাদের কাছে কি ওই নলেজ নাই, ওই জ্ঞান নাই, ওই প্রোডাক্টগুলো নাই। কোম্পানির লোক আমাদের কাছে সারাদিন এসে বসে থাকে, আমরা তো আমাদের কাস্টমারদের স্বাস্থ্যের কথা চিন্তা করে ওই কাজগুলো করি না, ওই আনএথিক্যাল প্র্যাকটিসগুলো করি না। এখন ওই এটা হচ্ছে পার্সপেক্টিভ। আপনার ওই যে হদল কুতকুত নিচ্ছেন গরু, ওটা তো ফাইবারে পানি থাকতেছে বেশি, আমাদেরটা তো একদম লিন, এবং আমরা আপনার হেলথ জিনিসটা একদম এনশিওর করতেছি যে গরু। এবং আমরা অ্যান্টিবায়োটিক, আমরা যে ভ্যাকসিনেশন করি, একটা কৃমির ওষুধ খাওয়াইলে আপনার 28 দিন হচ্ছে ওর রেসিডিউয়াল পিরিয়ড। আপনি ইউ আর বিং এগ্রিকালচারিস্ট, আপনি জানবেন প্রত্যেকটা এই যে ভ্যাকসিন বলেন বা কীটনাশক বলেন, এগুলোর কিন্তু একটা রেসিডুয়াল পিরিয়ড থাকে। আপনি কীটনাশক দিলেন 12 দিন, আপনি ওই প্রোডাক্টটা হারভেস্ট করতে পারবেন না। আপনি কৃমির ওষুধ খাওয়াইলেন, 28 দিন আপনি ওটার মাংস আপনি জবাই করতে পারবেন না, মাংস ইউটিলাইজ করতে পারবেন। তাহলে কি হবে? ওই যে রেসিডিউ আছে ওষুধের, ওইটা কিন্তু আমাদের শরীরে আসবে। এই যে আমরা বলতেছি না যে অ্যান্টিবায়োটিক পাওয়া যাচ্ছে দুধের মধ্যে, মাংসের মধ্যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হয়ে যাচ্ছে আমাদের বডি, ব্রয়লার মুরগির মাধ্যমে এইটা প্রবেশ করতেছে। এইটা হচ্ছে বিকজ অফ এই যে ফিডিং এর বা এটা প্রপারলি মেনটেন না করার কারণে। আমরা এটা প্রপারলি জিনিসটা মেনটেন করতেছি, প্লাস আমরা কিন্তু অনেকগুলো সার্ভিস দিচ্ছি। আমরা কিন্তু শুধু গরু বিক্রি করছি না একটা খামার থেকে। আমরা কিন্তু ধরেন একটা হাটে গেলে কি হবে, আপনাকে এতগুলো টাকা নিয়ে যেতে হবে, সিকিউরিটির বিষয় আছে, চুরি হইতে পারে, আপনার ছিনতাই হতে পারে। আমাদের এখানে আপনি আসতেছেন 2000-5000 টাকা দিচ্ছেন, দিয়ে টোকেন মানি দিচ্ছেন, এরপর অনলাইনে পুরা পেমেন্টটা হচ্ছে, এবং কয়েকবারে। আমাদের এখানে এই যে এখন থেকে 2-3 মাস আগে থেকে গরু বিক্রি শুরু হয়। কেউ হয়তো 10,000, 20,000, 50,000 টাকা দিয়ে আবার এভাবে কিস্তিতে দিতে পারতেছেন, একসাথে আপনার বার্ডেন হচ্ছে না। আমরা বাসায় পৌঁছায় দিয়ে আসতেছি, তো বাসায় একদিন যে খাবে ওই খাবারটা দিয়ে আসতেছি, তারপর কষাই সার্ভিস দিচ্ছি। আপনি একটা সুন্দর পরিবেশ আপনার ফ্যামিলি নিয়ে এসে, আমাদের এই পরিবেশটা তৈরি করার জন্য তো একটা খরচ করতে হয়েছে, তাই না? সো আসলে হাটের সাথে খামারের একটা প্রাইস ডিফারেন্স থাকবে, এবং এটা আমরা অহেতুক নিচ্ছি না, এটা সার্ভিস দিয়ে এবং প্রোডাক্টের কোয়ালিটি এনশিওর করে কিন্তু আমরা এই প্রাইসটা নিচ্ছি। এবং যারা এটা উইলিং টু পে, তাদের ওই দিচ্ছে যে যাদের দেওয়ার এই ক্ষমতাটা আছে বা সক্ষমতাটা আছে, তারাই কিন্তু এই সার্ভিসটা নিচ্ছে। আমরা খামারিরা, এই অনেকেই বলে, আপনি হয়তো আসবেন এই কোশ্চেনটা আগেই বলে যে আমরা খামারিরা হয়তো মার্কেট ডিকটেট করতেছি, মার্কেট নষ্ট করতেছি। এটা খুবই ভুল কথা ভাই। এত বড় একটা মার্কেট, এটা পারফেক্টলি মনোপলিস্টিক একটা মার্কেট। আমরা খামারিরা বাংলাদেশের কয় % গরু সেল করি? লেস দ্যান 1% আমার মনে হয়। বাকি 99% কিন্তু আমাদের ওই যে ট্রেডিশনাল যে মার্কেটটা, ওইখান থেকে কিন্তু আমাদের এই মার্কেটটা ডিকটেশন আসতেছে। আমাদের একা খামারির পক্ষে কখনো এটা আমাদের কাছে মনে হয় যে ভাই আপনাদের খামারিদের কারণে আশেপাশে এটার দামের উপর অনেক প্রভাব পড়ে। এটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে আপনারা যে পরিমাণ দামগুলা রাখা হয়, ফিক্সড করা হয়, সেটার কারণে অন্যান্য মার্কেট থেকে শুরু করে অন্যান্য অনেক জায়গায় দামের উপর প্রভাব পড়ে। এটা কি আপনার কাছে মনে হয়? অবশ্যই এটা এক সময়
ছিল। এইটা আমি বলবো যে একটা ইনফরমেশনের একটা এটা একটা মানে কি বলবো, এটা একটা লিমিটেশনস, মানে ইনফরমেশন অ্যাভেলেবেল হওয়ার একটা লিমিটেশনস। এইটা আমরা মাঝখানে খুব বেশি আমরা নিজেরও এটা শিকার হয়েছিলাম। কিভাবে? ধরেন আমাদের যে গ্রামের ব্যাপারী, একটা তো বাজার ইকোনমি কিভাবে কাজ করে, কয়েকটা লেয়ার থাকে, তাই না? গ্রামের একটা কৃষকের থেকে একটা ওইখানকার স্থানীয় ব্যাপারী, তারপর ওইখান থেকে হাটের ব্যাপারী কিনবে, তারপরে আমরা শহর থেকে যারা শহরের ব্যাপারী যাচ্ছে, বড় ব্যাপারী, ওইখান থেকে শহরের ছোট ব্যাপারী, এইভাবেই তো একটা প্রোডাক্ট আলটিমেটলি এই সাপ্লাই চেনটা ম্যানেজ করে এই শহরে এসে পৌঁছায়, এবং প্রত্যেকটা স্টেজে কিন্তু খরচ আছে। তো এইটা হয়েছিল কি, ধরেন ঢাকার একজন খামারি অনলাইনে দেখতেছে যে আরে 30 লাখ টাকা দিয়ে একটা গরু বিক্রি করতেছে, হ্যাঁ, সো গ্রামেরও একটা ব্যাপারী তখন ওই অনুযায়ী প্রাইস নির্ধারণ করে ফেলে। সুগারে আপনারা ঢাকায় নিয়ে এই গরু কত দামে বেচতেছেন। তারপর আরেকটা হয় কি, ধরেন ষাঁড় গরুর প্রাইসটা কিন্তু মাংসের দামের উপর নির্ভর হয়। এখন ঢাকায় চলতেছে হয়তো 750 বা 800 টাকা কেজি, গ্রামে কিন্তু এটা 650 বা 700 টাকা। এই ডিফারেন্সটা না থাকলে কিন্তু এই টোটাল সাপ্লাই চেনটাই কলাপস করবে, এটা কাজ করবে না, তাই না? গ্রাম থেকে নিয়ে লেয়ার লেয়ার হয়ে তো খরচ দিয়েই তো 800 টাকা হচ্ছে, এটা তো এমনি এমনি হচ্ছে না। এখন ওই গ্রামের ব্যাপারী ও কি করে জানেন, ওর কাছে তো ইনফরমেশন অ্যাভেলেবেল, ও ঢাকায় হয়তো ওর ভাতিজা আছে, দেখ তো কারণ বাজারে কত আজকে মাংস, বলতেছে 800 টাকা কেজি। ও গ্রামে 800 টাকা আমাদের কাছে দাম চায় বসে আছে, কয় ভাই ঢাকায় তো 800 টাকা আপনারা বেচেন, আমাদের এটা 800 টাকা দা লাগবে, মানে 32,000 টাকা মন। হ্যাঁ, তো এইটা ওই যে ইনফরমেশনের একটা মিস ইউজ। ওর কাছে ওই ইনফরমেশনটা আছে 800 টাকা কেজি, কিন্তু এইটা যে কত ধাপ পার হয়ে 800 টাকা হচ্ছে, এইটা অ্যানালাইসিস করার ক্যাপাসিটিটা কিন্তু ওর নাই। সো এইটা যে আমরা একেবারে অস্বীকার করার উপায় নাই, কিন্তু এটা এখন একটু চেঞ্জ হচ্ছে। কারণ একটা শহরের একটা খামারের যে গরুর প্রাইস আর একটা গ্রামের একটা গৃহস্থের গরুর প্রাইস তো কখনোই একরকম হবে না। অনেকগুলো স্টেজ পার হয়ে কিন্তু এই প্রাইসটা হচ্ছে, এবং এটা কিন্তু শুধু প্রোডাক্ট দিয়ে আমরা এই প্রাইসটা নিচ্ছি না, আমরা অনেকগুলো সার্ভিস অ্যাড করে এই প্রাইসটা আমরা দিচ্ছি, এবং প্রোডাক্টের কোয়ালিটিটা এনশিওর করে। আপনি অন্যান্য সেক্টরেও যেমন ধরেন মুরগির ক্ষেত্রেই, আপনি ব্রয়লার মুরগির প্রাইস আর দেশি মুরগির প্রাইস কি কখনো সেম হবে? না, অবশ্যই। আবার একটা দেশি মুরগি ধরেন ফার্মে বড় করা, আর একটা ওপেন কেস ফার্মিং করে দেশি মুরগি করা, দুইটার প্রাইস কি সেম হবে? না, অবশ্যই। দুইটার প্রোডাকশন খরচও সেম না, দুইটার প্রোডাক্ট কোয়ালিটিও সেম না কখনো। সো গরুর ক্ষেত্রেও সেম জিনিসটা প্রযোজ্য। বাট এটা আমি বলবো যে আমরা কেউই আনইউজুয়াল প্রাইস দিয়ে আসলে ব্যবসা করা সম্ভব না, এটা খুবই কম্পিটিটিভ একটা মার্কেট। এখানে কেউই আনইউজুয়াল মানে ভ্যালু না দিয়ে বা বেটার প্রোডাক্ট না দিয়ে কেউ আজাইরা দাম দিয়ে আসলে এই সেক্টরে টিকে থাকা সম্ভব না। কোনো ব্যবসায়ী আসলে আলটিমেটলি লং রানে সম্ভব না। জাস্টিফাইড প্রাইসে ক্রেতাও খুশি হতে হবে, উইন উইন প্রাইস যেটা আমরা বলি, এবং বিক্রেতাকেও খুশি থাকতে হবে। এই উইন উইন না থাকার কারণে কিন্তু আমাদের দেশে ওই যে দেখবেন যে সিন্ডিকেট, হুট করে যে কোনো একটা প্রোডাক্টের দাম বেড়ে যায়। হ্যাঁ, দেখবেন যে চিনি সারা বছর বিক্রেতা 50 পয়সা 1 টাকা লাভে বিক্রি করে, ওর তো খরচও উঠে না, ও আশায় বৈশা থাকে কি কখন ওইটা 30 টাকা 40 টাকা বাড়বে, ওই সময় যে এসে স্টকিংটা করে বিক্রি করে। কারণ মার্কেট তো প্রপার না ভাই, আপনি 50 পয়সা লাভ করে কি একটা ব্যবসা টেকানো সম্ভব? তো এটা প্রাইসটা উইন উইন হইতে হবে। তো গরুর ক্ষেত্রে সেম ভাই। আমরা আরেকজন লোকাল খামারিকেও ইনভাইট করবো, তার মতামত আমরা শুনবো, আমরা দেখবো যে আসলে কিভাবে তারাও চিন্তা করে। এটা আসলে একটু দরকার আছে যে না, আপনি যেটা বলছেন অবশ্যই এটার জায়গাটা। আমি ভাই একটু ইন্টারাপ্ট করি, আমাদের যে লোকাল খামারি বা গৃহস্থ যারা আছে, এটা আমাদের জন্য একটা বিশাল ব্লেসিং, মানে আমাদের এই ক্যাটেল সেক্টরের জন্য। কারণ তারা আছেন জন্যই হয়তো আমরা এত কম প্রাইসে এখনো মাংস পাচ্ছি বা গরু পাচ্ছি, কারণ তাদের মডেলটা কিন্তু জিরো কস্ট মডেল। এবং আমি এই যে এটা হয়তো আমাদের মিস হয়ে গেছে যে আমাদের এই যে যারা গরুর বিজনেস আসবেন, আমাদের কিন্তু কম্পিটিটর হচ্ছে কারা? ওই যে গ্রামের চাচি বা গ্রামের যে খালা, যার খরচ প্রোডাকশন খরচ কিন্তু নাই, জিরো। বাড়ির বাছুর, সে ওইটা বাড়ির যে খড় ওইটা খাওয়াচ্ছে, উঠানের ঘাস, কিচেন ওয়েস্টেজ যেটা ওই যে ফ্যান, ভাতের ফ্যান, তারপর ওই যে সবজির যে উচ্ছিষ্ট, এগুলো খাওয়ায়া কিন্তু বড় করতেছে। তো তার যে কস্টিং আর আমার যে একজন তরুণ উদ্যোক্তা আছি বা খামারি আছি, আমাদের কস্টিং তো কখনো সেম হবে না। সো এটা আমাদের একটা বড় চ্যালেঞ্জ যে ব্যবসায়ীদের জন্য, খামারিদের জন্য, যে আমাদের প্রোডাক্টটা ওই প্রাইসের সাথে কম্পিট করতে হয়।
এইটার জন্যই আমাদের আসলে ওই যে ভ্যালু এডিশন বলেন বা প্রোডাক্টের ডিফারেন্সিয়েশন বলেন, এই জায়গাগুলোতে আমাদের কাজ করতে হয়। তো যেটা বলছিলাম যে আমাদের এই যে আমাদের রুরাল এই যে মাইক্রো যে ক্যাটেল সেক্টর আছে, এই যে গ্রামের চাচিরা যদি না থাকতো তাহলে আসলে আমাদের অনেক প্রাইসে সেল করতে হতো। সো এটা আমরা কেউ কারো প্রতিদ্বন্দ্বী না, ওই চাচিরা আছে জন্যই আমরা বিজনেস করতে পারতেছি, বা আমরা বিজনেস করতে পারতেছি জন্য হয়তো চাচিরা এখন ভালো দাম পাচ্ছে। আপনি কিন্তু ধরেন দেখেন আমাদের এই ক্যাটেল ইন্ডাস্ট্রিটা ইন্ডিয়ার মুখাপেক্ষী ছিল একটা সময়, পুরো ইন্ডাস্ট্রি। ইন্ডিয়া যদি ঈদে গরু দিত তাহলে আমরা দাম কমতো, না দিলে ওই বছর দাম বেশি। সো এখন কিন্তু আমাদের প্রত্যেক বছর আলহামদুলিল্লাহ গরু কিন্তু উদ্বৃত্ত থাকছে ঈদের, এবং সারা বছর আমি এই যে হাটে গেলাম, এত গরু মাশাআল্লাহ, এত সাপ্লাই, দেখেই ভাল লাগে। এবং আমরা এখন কিন্তু সেলফ সাফিসিয়েন্ট, আমরা কারো দ্বারস্থ না। তো এইটা সম্ভব হয়েছে আমাদের এই যে গ্রামের চাচি, গ্রামের যে চাচা, আমাদের যে ব্যাপারী। সো আমরা কেউ কারো প্রতিদ্বন্দ্বী না, আমরা একে অপরের সম্পূরক। অবশ্যই। হ্যাঁ, তো আমরা একজন আরেকজনের উপর ডিপেন্ডেন্ট, এবং এটা মার্কেটের এইটা থাকবেই ভাই, এই গ্যাপটা। সবাই তো আসলে হাটে যে গরু কিনতে পারবে না। হ্যাঁ, আমরা কিন্তু অনলাইনে গরু বিক্রি করার আমি খুব বিরোধী ছিলাম তো একটা সময় পর্যন্ত। তো গত বছর আমার কাছে একটা ফোন কল আসলো, কারণ অনলাইনে বিরোধী ছিলাম কি, অনলাইনে হয় কি গরু বিক্রি করার পর একটা মানে কাস্টমারের সাথে একটা কমিউনিকেশন গ্যাপ তৈরি হয়। কারণ এই অনলাইনে বিক্রি করার ক্ষেত্রে কিন্তু বড় ব্যারিয়ার হচ্ছে একটা ডিভাইসের ব্যারিয়ার। আমি হয়তো যে গরুটাই দেখাচ্ছি বিইং এ সেলার, এবং ওইটাই কিন্তু ডেলিভারি দিচ্ছি, তো একজন কাস্টমার সে পারসিভ করতেছে কি গরুটা মানে একটু বড়। প্র্যাকটিক্যালি সে যখন পায় তখন দেখে যে হয়তো তার এক্সপেকটেশনটা মিট করছে না। হ্যাঁ, তো আমরা এই জন্য শুরু থেকে যে বলি, যেহেতু আমাদের ঢাকাতেই খামার, সিটি কর্পোরেশনের ভিতরে, যে ভাই আপনি 10টা মিনিটের জন্য বা আধা ঘন্টার জন্য এসে জাস্ট দেখে যান, বাকি কাজ আমরা অনলাইনে করবো, ব্যাংক ট্রান্সফার হোক বা আপনারা আসতে হবে না, আমরা বাসায় পৌঁছে দিয়ে আসবো, বা যদি কষাই সার্ভিস না একদম কেটে কুটে বাসায় পৌঁছে দিব। সো যেটা হচ্ছে যে বাকি কাজটা অনলাইনে, কিন্তু আপনার ফিজিক্যালি একটা এসে দেখে যেতে হবে। তো আমরা শুরু থেকেই এই ইয়াতে ডিসাইডেড ছিলাম যে আমরা অনলাইনে বেচবো না। বাট গত বছর আমার কাছে একটা ফোন কল আমাকে খুব হিট করলো। উনি ওই ভাইয়া ফোন দিলেন, বললেন যে ভাই আপনাদের অনলাইন ক্যাটালগটা দেখান। তো আমি ওই কমন ডায়লগ দেওয়া শুরু করলাম যে ভাই আমাদের তো অনলাইনে বিক্রি করি না, ঈদের গরু একটু এসে দেখে গেলে বাকি কাজটা আমরা অনলাইনে করবো। তো উনি বললেন যে ভাইয়া আমি তো একটা অ্যাক্সিডেন্ট হয়ে আমি ফিজিক্যালি চ্যালেঞ্জড, বাসা থেকে আমি বের হইতে পারি না, আমাকে অনলাইনেই গরু কিনতে হবে। হ্যাঁ, তারপর আমার ভাতিজি দেখলাম, ওদের বাবা মা, ওরা 7-10 পড়ে, একজন ক্লাস 8-এ, ওর বাবা মা হজে গেল যেবার, দেখলাম ওরা অনলাইন থেকে ওই যে চাল ডাল থেকে গ্রোসারি আইটেম কিনতেছে। তারপর আমাদের এক আপু, আমাদের ক্লায়েন্ট আছে, ওনার কোনো পুরুষ মানুষ নাই, সো তার অনলাইন থেকে বা আমাদের এই যে হোম ডেলিভারি সেবাটা তার খুব দরকার ছিল। সো এই একটা কাস্টমার, একটা সোসাইটিতে এক এক ধরনের নিডের মানুষ থাকবে, সব ধরনের নিডের মানুষ থাকবে, এবং সব ধরনের নিড ফুলফিল করার ব্যবস্থা থাকতে হবে। আমাদের হাট থাকতে হবে, আমাদের অনলাইন থাকতে হবে, আমাদের খামার থাকতে হবে, যার যে জায়গায় আসলে কমফোর্টেবল। আমি কাউকে বলি না যে ভাই খামার থেকেই নেন বা আপনি হাট থেকেই নেন। হাটে আমরা এটা একটা ছোটবেলার স্মৃতি। কুরবানি তো আসলে শুধু ওই গোস্ত খাওয়া না, বাবার সাথে আমরা ছোটবেলা হাটে গেছি, অনেক গরু দেখছি, দামাদামি করছি, এটার একটা আলাদা ফিলিংস আছে। কিন্তু সবার আসলে ওই ফিলিংসটা নেওয়ার কিন্তু সক্ষমতা নাই। আপনার ছেলে মেয়ে বিদেশে থাকে, ডায়াবেটিস, অসুস্থ, সে তো ওই হাটে যে ওই হাউকাও দৌড়াদৌড়ি করতে কষার পিছনে ছুটতে পারবে না। হ্যাঁ, তো সে তখন কি হচ্ছে যে খামারে আসতেছে, বসে থেকে দেখা নিচ্ছে, আমাদের সার্ভিসগুলো নিচ্ছে। সো এটা আমরা সবার জন্য না, খামারটা সবার জন্য না, আবার হাটও সবার জন্য না। সব ধরনের সেগমেন্টের আপনার এই প্রোডাক্ট মানে যে ডিমান্ড আছে বা নিড আছে, এটা ফুলফিল করার ব্যবস্থা থাকতে হবে। আদারওয়াইজ একটা সমাজ, একটা বাজার অর্থনীতি রান করবে না। এটা একদম শেষ দিকে চলে আসছি আমরা ভাইয়া, একটু মানে কমন একটা প্রশ্ন করে আমরা প্রশ্নটা শেষ করব। আমরা ভাই কোরবানির সময় বাজারে অনেক বড় বড় গরু দেখি, আবার মাঝারি সাইজের দেখি, ছোট গরু দেখি, কোন গরুগুলোর টেস্ট ভালো, এটা আসলে কিসের উপর ডিপেন্ড করে? এটা তো ওই যে বললাম, টেস্ট বাটের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, আমাদের বাঙালি টেস্ট বাটে আমরা আসলে ছোট বা দেশাল যে গরুটা আছে এটাই আসলে বেশি ভালো লাগে ইন জেনারেল। বাট বড় গরুও থাকতে হবে। ওই যে বললাম না ভাইয়া, যে সব ধরনের সেগমেন্টের, যেই লোকটার ইয়ারলি ইনকাম 100 কোটি টাকা, 50 কোটি টাকা বা 10 কোটি টাকা, সে যেই বাজেটে গরু দিবে, আর একটা আমার মধ্যবিত্ত, আমি
আমার বেতন হচ্ছে 50,000 টাকা, 60,000 টাকা, আমি সেম প্রাইসে গরু দিবে এমন তো এটা হবে না। এটা আল্লাহরই সৃষ্টি। এবং এই যে বড় বড় গরুগুলা, এটারও একটা কাস্টমার বেস থাকতে হবে বা আছে। সবার পছন্দ আসলে একরকম না। হ্যাঁ, যেমন ধরেন একটা অনেক বড় বিজনেসের মালিক, তার হাতে এমপ্লয়ি আছে 20,000 50,000, সে যদি সবাইকে 1 কেজি করেও মাংস দেয়, তাও তো তার 20টা গরু জবাই দিতে হবে। হ্যাঁ, এই কাস্টমার গুলা লাগবে। এই বড় গরুগুলা তখন আমরা নিয়ে কই যাব? তো এটা আসলে ওই কাস্টমারের প্রেফারেন্স এবং বাজেট। আপনার আসলে কোন গরুটা টেস্ট ভালো লাগতেছে বা বাজেট আপনার ভালো লাগলেই তো হবে না, আসলে ওই অনুযায়ী বাজেট থাকতে হবে। এটা আসলে ইন জেনারেল কোনো ইয়ে নাই। বাট আমি আমার পার্সোনালি বলবো, বা আমার বাজেট অনুযায়ী আমি ছোট গরুগুলা বা মাঝারি সাইজের গরুগুলাই প্রেফার করব। বড় গরুতে একটু চর্বির পরিমাণ বেশি হয় যদি ঠিকভাবে প্রপার ক্যাটারিং না করা হয়, খাবার যদি ভালো না দেওয়া হয়, প্লাস বিদেশি বা হাইব্রিড যেই ব্রিডটা আছে এটার টেস্ট বারটা আমাদের সাথে আসলে যায় না। ব্রয়লার মুরগির চেয়ে আমরা দেশি মুরগিকে তো বেশি প্রেফার করি, তাই না, টেস্টের ক্ষেত্রে। সো আমার মতামত যদি বলেন যে আমি হয়তো ছোট গরুটাই প্রেফার করবো, বাট বড় গরুরও চাহিদা আছে বা বড় গরুরও লোক আছে কেনার, বা এটা থাকতে হবে, নাহলে আসলে তো টিকবে না। আমাদের খামারগুলা বা আমাদের অনেক গ্রামের চাচিরাও তো বড় বড় গরু ডেভেলপ করে। আমি আগে ভাবতাম যে মাঝারি সাইজের গরুগুলো মানে টেস্ট ভালো, মধ্যবিত্তদের জন্য মাঝারি গরু ভালো, তো সব দিকে মনে হয় মাঝারি গরুটাই ভালো মনে হতো আমার। আজকে একটা ভালো ইনফরমেশন জানলাম ভাই। লাস্ট আপনাকে একটা প্রশ্ন করবো, এটা আমার পক্ষ থেকে প্রশ্নটা, সেটা হলো যে মোটামুটি বিজনেসে আলহামদুলিল্লাহ আপনি অনেকটাই সফল। আপনার কাছে সফলতার সংজ্ঞাটা কি? লাস্ট সফলতার সংজ্ঞা হচ্ছে আপনি যে পজিশনে আছেন, যে সিচুয়েশনে আছেন, ওই পজিশনে হ্যাপি থাকা, এটাই সফলতা। সেটা একটা ফুটপাতে বিজনেস করেও আপনি সফল হইতে পারেন, আবার 1,000 কোটি টাকার বিজনেস করেও কিন্তু আপনি সফল হইতে নাও পারেন। এটা আসলে একটা মেন্টাল স্টেট বলবো, যে সফলতা আমি যে পজিশনে আছি এই পজিশনে আমি হ্যাপি কিনা। সো এইটা যদি বলেন, আমি সেক্ষেত্রে ডে 1 থেকে আমি হ্যাপি। হ্যাঁ, এবং আমি ধরেন অনেকে বলে ভাই আপনার লাইফের কোন স্টেজটায় আপনি যাইতে চান, আমি বলে যে না, আমি আমার বর্তমানটা নিয়েই থাকতে চাই বা হ্যাপি থাকতে চাই। ও আমি ওই দিক দিয়ে যদি বলেন যে আমি মনের দিক দিয়ে আমি সফল, এবং আমি চাই যে সিচুয়েশনে আসুক আমি হ্যাপি থাকার চেষ্টা করি, আল্লাহর প্রতি থ্যাঙ্কফুল থাকার চেষ্টা করি। সো আমার কাছে সফলতার সংজ্ঞা হচ্ছে এটাই। 1,000 কোটি টাকা কোনো মেজারমেন্ট দিয়ে আসলে আপনি বিচার করতে পারবেন না যে এত কোটি টাকার ব্যবসা হইলে আপনি সফল ব্যবসায়ী, বা এত টাকার ব্যবসা না হইলে আপনি বিফল। এটা আসলে একটা মেন্টাল স্টেট। অবশ্যই। থ্যাংক ইউ ভাই, মানে অনেকক্ষণ আপনার সময়টা নিয়ে হয়েছে এবং অসংখ্য ধন্যবাদ। সুন্দর একটা আড্ডা হয়েছে, আমার কাছে মনে হয় অনেক কিছু আমাদের অডিয়েন্স জানতে পারবে, এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি অনেক কিছু শিখতে পারছি, জন্য আমি আপনার কাছে অনেক বেশি কৃতজ্ঞ। আর হলো যে আহলান এগ্রোর জন্য শুভকামনা রইল ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ। আর ইনশাআল্লাহ আরেকবার হয়তো আমাকে আবার সামনে আমরা পাবো। এই ভাই, থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং মি, ইনভাইট করার জন্য। আমি জ্ঞানটাকে আসলে মনে করি এটা সাদাকা জারিয়ার একটা সোর্স। এটাকে আমি এক্সক্লুসিভ করতে চাই না, বিলাই দেওয়াটার মধ্যেই আসলে জ্ঞানের সার্থকতা। এবং আমরা হয়তো একদিন থাকবো না, কিন্তু আপনার এই পডকাস্টটা বা আমাদের এই কন্টেন্ট গুলা থাকবে। সেদিন যদি এই পডকাস্টটা থেকে বা আপনার এই পডকাস্ট গুলো থেকে মানুষের উপকার হয়, এটাই আমাদের জন্য সবচেয়ে বড় পাওয়া। এই যে আমরা এখানে এত সময় দিলাম, আশা করি যে আমাদের দর্শক যারা আছেন তারা উপকৃত হয়েছেন। তো এটা যদি উপকার হয় আমাদের জন্য দোয়া করবেন। আপনার জন্য আমি দোয়া করি, আপনারা অনেক বড় হন, অনেক গ্রো করেন, এবং দেশের মানুষের জন্য ভালো কিছু করার এই যে প্রচেষ্টা, এটা জারি থাকুক। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।